সবাইকে স্বাগতম জানাচ্ছি কনভারসেশন অন ক্যারিয়ারের আজকের তৃতীয় পর্বে। আজকের বিষয় হিউম্যান রাইটস ক্যারিয়ার পাথস। আজকে বক্তা হিসেবে উপস্থিত আছেন মাহাদি হাসান, যিনি ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমে ন্যাশনাল প্রোগ্রাম অফিসার হিসেবে কাজ করছেন। এর আগেও তিনি বিভিন্ন মানবাধিকার সংগঠন, আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ের মানবাধিকার সংগঠনের সাথে যুক্ত ছিলেন, এমনকি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের সাথে যুক্ত ছিলেন, কাজ করেছেন। তিনি যেসব অর্গানাইজেশনে কাজ করেছেন সেগুলো হচ্ছে ইউএনএইচসিআর, রিলিফ বাংলাদেশ, ব্র্যাক, আর্টিকেল 19। আমি কি কিছু বাদ দিলাম কিনা আমি, কারণ ওনার কর্ম এতই বিস্তৃত যে দু একটা জিনিস বাদ চলে গেলে সেটা বাদ চলে যাওয়ার মতো, মানে এত বিশাল। তো উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এলএলএম করেছেন। তো বক্তাকে স্বাগত জানাচ্ছি আজকের এই কনভারসেশন অন ক্যারিয়ারের তৃতীয় পর্বে। থ্যাংক ইউ। তো প্রথম যেটা প্রশ্ন, ইনফরমালি প্রশ্ন হচ্ছে, যেহেতু বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এলএলএম করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় 100 বছর পূর্তি হচ্ছে, আপনার অনুভূতিটা কি? তোমার মতোই আমার অনুভূতি, খুবই ভালো যে 100 বছর হয়ে গেছে, এরকম একটা ঐতিহ্যবাহী জায়গায় আমরা পড়ার সুযোগ পেয়েছি, সেটা অবশ্যই ভালো লাগার বিষয়। বলা যেতে পারে যে এই অঞ্চলে মানে লেখাপড়ার বয়স বোধহয় 100 বছরই, মানে ওই অর্থে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় 50 বছর যখন পূর্তি হয় তখন বাংলাদেশ হয়, বাংলাদেশের 50 বছর হয়ে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 50 বছর হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে বাংলাদেশ জন্মের পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান গুরুত্বপূর্ণ। এই কারণে ছোটবেলা থেকে মেডিকেলে পড়তে বলা হতো, কিন্তু এক ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি এক ধরনের অন্য ধরনের টান অনুভব করতাম। তো বাংলাদেশ রাষ্ট্রটাকে তাত্ত্বিকভাবে, বুদ্ধিভিত্তিকভাবে, এমনকি নানাভাবে মানে গড়ে তোলার দায়িত্ব বিশ্ববিদ্যালয়, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়। সেই জায়গা থেকেই বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় বা হওয়া উচিত। তো আপনাকে আমাদের এই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাগতম জানাচ্ছি সেই মানে কাজের অংশ হিসেবে। তো আমাদের আজকে বিষয় যাবার আগে আমরা এর আগে দুটো পর্বে আমরা যে বিষয়ে আলোচনা করেছিলাম তার একটু মানে সারসংক্ষেপ উপস্থাপন করি। কনভারসেশন অন ক্যারিয়ারের প্রথম পর্ব ছিল কিভাবে জাজ হওয়া যায়, যদি মোদ্দা কথা বলা হয়। তার পরের পর্ব ছিল কিভাবে উকিল হওয়া যায়। 100 বছর আগে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল তখন মানে আইন অনুষদ নামে একটা অনুষদ ছিল, যদিও তখন সান্ধ্যকালীন আইন পড়ানো হতো, মানে সন্ধ্যায় বিভিন্ন পেশাজীবী সন্ধ্যায় এসে আইন পড়তেন। তো তারপরে বোধহয় প্রায় 40 বছর আগে বোধহয় অনার্স বা মাস্টার্স এরকম চালু করা হয়। তো তখন উকিল হওয়াটাকে জোর দেওয়া হতো, তারপরে জজ হওয়া। কিন্তু এর বাইরেও যে আইন পেশার মানে আইনকে কাজে লাগিয়ে পেশাগতভাবে মানে কাজ করা যায় বা সফল হওয়া যায়, সেই বিষয়টা ভাবা হতো না, এবং কি কারিকুলামের অন্তর্ভুক্ত ছিল না। কিন্তু ইদানিং বিশেষত গত 20-30 বছর যাবৎ হিউম্যান রাইটস এর ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে, যেমন বিভিন্ন ব্যাংকের বা বিভিন্ন কোম্পানির লিগ্যাল অফিসারের এই জাতীয় কাজে আইনের শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা বেড়েছে, আইন জ্ঞানের প্রয়োজনীয়তা বেড়েছে। তো সেজন্যই আমরা সেগুলো সার্বিকভাবে আইনের স্টুডেন্ট কি কি প্রফেশনে যেতে পারে সেসব বিষয় মাথায় রেখে এই কনভারসেশন অন ক্যারিয়ার সিরিজটা মানে শুরু করা হয়েছিল। আমরা আস্তে আস্তে সমস্ত কিছু এক্সপ্লোর করব। তো আজকের পর্বে আমরা জানতে চাই হিউম্যান রাইটস ক্যারিয়ার পাথ সম্পর্কে। আমাদের বক্তা মাহাদি হাসান নানা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সাথে যুক্ত ছিলেন, বর্তমানে ইউএন অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম এই অর্গানাইজেশনের ন্যাশনাল প্রোগ্রাম অফিসার হিসেবে কর্মরত আছেন। তো আমরা শুরু করি। তো প্রথম প্রশ্নে স্বাভাবিকভাবে আসবে যে আপনি জজ না হয়ে তারপরে উকিল না হয়ে কেন এদিকে মানে পা বাড়ালেন, এই পথে পা বাড়ালেন? যেহেতু পাথের কথা আসছে, এই পথে কেন পা বাড়ালেন? ধন্যবাদ জহির, খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন। তার আগে আমি প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি তোমাদের যে ইনিশিয়েটিভ সেটাকে আমি খুবই সাধুবাদ জানাচ্ছি, খুবই চমৎকার ইনিশিয়েটিভ।
এবং এই ধরনের ইনিশিয়েটিভটা থাকা জরুরি। স্টুডেন্টরা মানে বুঝতে পারবে যে আসলে তাদের কেরিয়ার কোন দিকে গেলে বা কোন জায়গাটায় কি ধরনের টেস্ট, কোন জায়গার কাজের ধরন কিরকম, ওখানকার সুবিধা অসুবিধাগুলো কি কি। যেহেতু আইনি স্টুডেন্টদের সামনে প্রচুর রাস্তা খোলা আছে, সেই জন্য কনফিউজড হওয়াটা স্বাভাবিক। সেই জন্য এটা খুবই চমৎকার একটা উদ্যোগ বলে আমি মনে করছি। এটা কি জহির তোমার ব্যক্তিগত উদ্যোগ নাকি ইউনিভার্সিটি থেকে উদ্যোগ নেওয়া হয়েছে? ইউনিভার্সিটিতে আমাদের অবশ্যই মানে বলা হয়েছে এই ধরনের উদ্যোগ নিতে, মানে কিন্তু কে কোন উদ্যোগ কোন প্রোগ্রাম চালু করবে সেটা ব্যক্তি বিশেষের, শিক্ষক বিশেষের, বাট আমাদের এই ধরনের উদ্যোগ নিতে ইউনিভার্সিটি থেকেই উৎসাহিত করা হয়। উৎসাহিত করা হয় না, দিস ইজ ভেরি গুড। আচ্ছা, আমি তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি দেখি তোমার প্রশ্নের উত্তর কিভাবে দিতে পারি। আসলে স্বাভাবিকভাবেই যে আইনের ছাত্র হলে একটা জজ হওয়ার বা উকিল হওয়ার একটা মনের মধ্যে একটা ইচ্ছা থাকে। তো সেই ইচ্ছাটা আমার ছিল। আমার যখন যতটুকু মনে পড়ে, আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমার এক শিক্ষক বলেছিল যে তুমি বড় হয়ে কি হবে? সবাই অনেক কিছু বলছিল, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। হঠাৎ করে আমি বললাম আমি আইনজীবী হব। তো আমার সেই শিক্ষক বলল যে আচ্ছা, তুমি যদি আইনজীবী হও তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনে ভর্তি হবে। উনিও ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন, হয়তো এই জন্যই বলেছেন। তো তখন আমার মধ্যে এক ধরনের উৎসাহ কাজ করে যে আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে যদি আইন পড়তে চাই বা আইনজীবী হতে চাই। তো সেই সেই দিকে আস্তে আস্তে অগ্রসর হলাম, আস্তে আস্তে বোঝার চেষ্টা করলাম কি বিষয়ে প্রিপারেশন নিতে হয়, কি পড়তে হয় সেখানে চান্স পেতে গেলে। পরে আমাদের মানে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা মানেই হচ্ছে সাধারণ জ্ঞান একটা কমন বিষয়। তো তখন ওই সাধারণ জ্ঞানের মধ্যে একটা চ্যাপ্টার থাকে জাতিসংঘ। তো জাতিসংঘের ওই বিষয়গুলো পড়ে আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হতো যে এরকম চমৎকার একটা জায়গা, এবং সেখানে অনেক কে কোন সংস্থার কে হচ্ছে মহাপরিচালক, কে হচ্ছে জাতিসংঘের কি বলে, ওই সময় আমাদের সময় জাতিসংঘের সেক্রেটারি কফি আনান খুবই পপুলার ছিল বাংলাদেশে। এখনো হয়তো আমরা কফি আনানকে কেউ এখনো ভুলি নাই। আমাদের বিভিন্ন ট্রলেও কিন্তু সেই কফি আনান এখনো আছে। তো না, এখন সেখান থেকে ছাত্রছাত্রীরা কফি খায় আমেরিকান কফি, কিন্তু আমেরিকান মানে জাতিসংঘের সদর দপ্তর আমেরিকায়, সেখানে যে কফি আনান বলে একজন ব্যক্তি কাজ করতেন সেটা জানেন না। না, সেটা হয়তো না না, এটা খুবই স্বাভাবিক। তবে ইদানিং হয়তো আন্তোনিও গুতেরেস সম্পর্কে জানছেন, তো খুব একটা না। মানে অ্যান্টনিও গুটারেসের নামটাই কেমন যেন একটা খটোমটো। কফি আনানটা খুব ইন্টারেস্টিং ছিল। এর জন্য গ্রামের হ্যাঁ, শহরের সবাই তার নাম চিনত, এবং আলোচনায় বেশি বেশি আসতো ওই সময়টাতে। তো হয়তো আমার মধ্যে হয়তো ওই সময় বেশি কাজ করেছিল এনিওয়ে। তো ওই ওই জায়গা থেকে আমি তখন তোমার একটা মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে আচ্ছা, জাতিসংঘে আমাকে কাজ করতে হবে। তো আমার যতটুকু মনে পড়ে, যখন ভর্তি পরীক্ষা দিলাম, আইনে ভর্তি হলাম, সেই স্বপ্নের অনেকটা কাছাকাছি চলে গিয়েছি। তো আমার মনের মধ্যে যখন এই বিষয়গুলো চলছে, এর মধ্যে আমাদের প্রথম ওরিয়েন্টেশন ক্লাস ছিল। সেখানে আমাদের একজন শিক্ষক ছিল হাবিব স্যার, তুমিও চিনবা, তোমার হয়তো শিক্ষক ছিল, পড়িয়েছে অনেক কিছু। তো উনি আমাদের ক্লাসের সবাইকে প্রশ্ন করলো যে আপনারা আইন পড়ছেন কেন, আইন কেন সিলেক্ট করেছেন আপনার বিশ্ববিদ্যালয়ে পড়ার সাবজেক্ট হিসেবে। তখন আমি বলেছিলাম যে আমি জাতিসংঘে কাজ করতে চাই। তো বললো যে জাতিসংঘে কাজ করতে হলে আইন পড়তে হবে কেন? তখন আমি বললাম যে আইনের সাথে জাতিসংঘের অনেক সম্পর্ক আছে। আইনের স্টুডেন্টরা জাতিসংঘের যে কাজের ধরন সেটার সাথে অনেক বেশি সম্পৃক্ত। খুব বেশি জানতাম না, কেন যেন মনে প্রশ্ন উত্তর আসলো, এভাবেই উত্তর দিয়েছি।
তো এই থেকে মানে ওই প্রফেশনের দিকে যাওয়া, কিন্তু পড়াশোনা শেষ করে শুরুতেই কিন্তু আমি জাতিসংঘের কোনো সংস্থায় কাজের সুযোগ পাইনি, সেটা অনেক পরে আসছে। কারণ সেটারও একটা প্রক্রিয়া থাকে, কারণ জাতিসংঘের চাকরিগুলো একদম ফ্রেশার্সদের জন্য খুবই একটু ডিফিকাল্ট। সেজন্য ইন্টার্নশিপ কোথাও যদি থাকে, তারপরে ভলান্টিয়ারশিপ, এই কাজগুলোকে খুব বেশি মূল্যায়ন করা হয়। তো আগে শিখতে হবে। মানে যেমন আমরা সরকারি চাকরির জন্য একজন ফর এক্সাম্পল কেউ যদি জজ হতে চায়, তাকে প্রচুর পড়াশোনা করতে হয়। তাকে যে 4 বছর বা 5 বছর আইন পড়ার পরেও কিন্তু সেটা যথেষ্ট হয় না। তাকে সাধারণ জ্ঞান পড়তে হয়, তারপরে ম্যাথমেটিক্স পড়তে হয়। যেমন যারা বিশেষ করে মানবিক শাখার যারা আর্টস স্টুডেন্ট, আমিও আর্টস স্টুডেন্ট, তো আর্টস স্টুডেন্টদের জন্য এটা আরো ডিফিকাল্ট, যে একদম সেই 9-10 এর পরে কিন্তু আর্টস স্টুডেন্টরা খুব একটা ম্যাথ করে না, তো সেই প্র্যাকটিসটা থাকে না তাদের মধ্যে। তো সেই যে ম্যাথের সেই বিষয়টা তাকে রপ্ত করতে হয়, সাধারণ জ্ঞান পড়তে হয়, আরো তারপরে সায়েন্স পড়তে হয়, নতুন করে অনেক প্রিপারেশন। তো আমি প্রায় অনেককে বলি, অনেকে 7 বছর 5 বছর সরকারি চাকরির জন্য পরীক্ষা দিয়ে হঠাৎ করে বলে, ভাইয়া এখন তো আমি 7 বছর পড়লাম বা 8 বছর পড়লাম, হচ্ছে না, বয়সও শেষের দিকে বা এরকম। আমার সিনিয়রদের সাথে আমার কথা হয়, আমার আবার জুনিয়র বা সমসাময়িক বন্ধুদের সাথেও কথা হয়। তখন আমি একটা কথা বলি যে সরকারি চাকরির জন্য, জজ হওয়ার জন্য বা ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য বিসিএস দিয়ে, সেখানে যদি কেউ মানে এত ডেডিকেশন দিয়ে মানে পড়াশোনা করে 7-8 বছর পড়াশোনা করে, তাহলে অন্য চাকরির জন্য কেন কেন কোনো প্রিপারেশন নিতে হবে না? কারণ সেগুলোর জন্য তো মানে আমাদেরকে রেডি হতে হবে। হ্যাঁ, তো জি যাই জি। হোক, আসলে মানে সেই জন্য আমি বললাম যে জাতিসংঘে আমার আমি কাজ শুরু করেছি 2018-তে, কিন্তু আমার কাজের প্রফেশনের কাজটা কিন্তু শুরু হয়ে গেছে, আমি 2013 থেকে আমি কাজ করি। আমি শুরুই করেছি জাতিসংঘে এর কোন মানে সদস্য, মানে কি বলে, জাতিসংঘের কোনো অফিস না, আমি জাতীয় মানবাধিকার কমিশনে আমি ইন্টার্নশিপ করার সুযোগ পেয়েছিলাম। তো সেই সময়ে সেখানে কাজ করেছি, তারপরে অন্যান্য জায়গায় কাজ করেছি। 2018-তে গিয়ে আমি জাতিসংঘের যে রেফিউজি রিলেটেড সংস্থা, শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর, সেখানে আমার প্রথম জাতিসংঘের এই বিষয়গুলো দিয়ে মানে আমার কর্ম শুরু হয়। তো এই হচ্ছে এটা আমার মোটিভেশন অ্যাকচুয়ালি, যে ওইদিকে আমি কেন গেলাম না বা উকিল কেন হলাম না। তবে উকিল যে হলাম না তার মানে এই না যে আমাদের উকিল হওয়ার সুযোগ চলে গেছে। আমি কিছুদিন এক্স্যাক্টলি। আগে এনরোলমেন্ট করেছি। আমি প্রথমে পরীক্ষাগুলো মানে খুব একটা রিলাক্টেন্ট ছিলাম, কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে যে বার কাউন্সিলের এনরোলমেন্টটা নিয়ে রাখা ভালো। তো আমি পরীক্ষা দিব, আমি বইও কিনেছি, তো এটা পরীক্ষা দিব, যে নেক্সট পরীক্ষা হলে যাতে আমি অ্যাটলিস্ট প্রিলিতে অ্যাটেন্ড করতে পারি। কারণ হচ্ছে যে কোনো সময় দিস ইজ অ্যান অপরচুনিটি ফর আস টু গো টু দি কোর্ট এনি টাইম। তো সেই জন্য আমি মনে করি যে যে প্রফেশনই যাক না কেন, অ্যাজ এ স্টুডেন্ট অফ ল, everyone should have the bar council certificate, enrollment certificate, যাতে করে যে কোনো সময় যে ইচ্ছা করে সেটা সম্পন্ন করতে পারে। অনেকে আছে আমি চিনি যে জাতিসংঘে প্রায় 10 বছর 15 বছর চাকরি করে পরে এখন সুপ্রিম কোর্টে ফুল টাইম প্র্যাকটিস করছে, এরকমও কিন্তু আছে। তো আমার মনে হয় কিছুটা উত্তর আমি দেওয়ার চেষ্টা করেছি, জানি না if না you না না, have any other ভালো question. হয়েছে, ধন্যবাদ। তো আপনি বলছিলেন যে আপনি শুরু করেন হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশনের ইন্টার্নশিপের মাধ্যমে। এই প্রোগ্রামটা বোধহয় এখনো কি চালু আছে? এটা মানে আমাদের ছাত্রছাত্রী এখনো করতে জাতীয় পারবে মানবাধিকার চাইলে? কমিশনে এইটা থাকার কথা, কিন্তু ওই সময়ে এমনি ওয়েবসাইটে সার্চ করা যেতে পারে যে সেখানে কোনো ইন্টার্ন নেওয়া হয় কিনা। যেমন ওখানে জাতিসংঘের কি বলে, মানবাধিকার কমিশনের একটা ওয়েবসাইট আছে, সেখানে কমিউনিকেট উইথ সামওয়ান এরকম একটা অপশনে যে ইমেলটা দেয়া আছে, সেখানে হয়তো সিভি দেয়া যেতে পারে। সেখানে জানতে চাওয়া যেতে পারে যে আমি যদি ইন্টার্নশিপ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে। ওরা তখন হয়তো রেসপন্ড করতে পারে যে আপনার সিভি দেন, বা যখন আমাদের এগুলো হয় আমরা জানাবো। তো আমার সময় ও সময়ে
রিলিফ ইন্টারন্যাশনাল নামে একটা ইন্টারন্যাশনাল এনজিও তখন জাতীয় মানবাধিকার কমিশনের সাথে কাজ করছিল। তখন সেই প্রজেক্টের মধ্যে 2 জন ইন্টার্ন নেওয়ার কথা ছিল, তারা তখন ইন্টার্ন খুঁজছিল। তো আমিও সেটার এই সার্কুলার দেখে অ্যাপ্লাই করে পরে সেখানে ইন্টার্নশিপ করার সুযোগ পেয়েছিলাম। এবং ইন্টারেস্টিংলি পরবর্তীতে আমার যেহেতু ওই প্রজেক্টটা ছিল রিলিফ ইন্টারন্যাশনালের একটা প্রজেক্ট, তখন আমি খুব মানে সার্চ করছিলাম যে রিলিফ ইন্টারন্যাশনালে আবার এরকম ইন্টার্ন নেয় কিনা। পরে আমি দ্বিতীয় ইন্টার্নশিপ করেছি রিলিফ ইন্টারন্যাশনালে, জাতিসংঘ কি মানবাধিকার কমিশনে ইন্টার্নশিপ শেষ করে। তার মানে আমি প্রায় 1 বছর দুটো সংস্থায় 1 বছর দুটো ইন্টার্নশিপ করেছি। এবং ইন্টার্নশিপ কিন্তু কাউন্ট হয়, হয়তো ফুল কাউন্ট হয় না। জাতিসংঘে যেমন ইউএনডিপি পলিসি অনুযায়ী 25% কাউন্ট হয় এজ এ প্রফেশনাল এক্সপেরিয়েন্স। সো এটা কিন্তু একটা অপরচুনিটিস যে আপনি খুব ক্যারিয়ারের শুরুতেই এরকম রিকগনাইজড কোনো একটা এক্সপেরিয়েন্স গ্যাদার করা। এবং শুধু যে সেটা সার্টিফিকেট বা বলার জন্য বলা তা কিন্তু নয়, সেটা করার জন্য মানে আমি সবসময় সবাইকে এনকারেজ করি ইন্টার্নশিপ করার জন্য, ভলান্টিয়ারশিপ করার জন্য, যাতে করে শিখতে পারে। কারণ দিজ আর দি অপরচুনিটিস টু লার্ন এন্ড অলসো টু টেস্ট ইয়োর চয়েস, যে এই সেক্টরটাতে আপনি কাজ করতে চান কিনা। এবং হয়তো অনেক সময় আমরা একটা চাকরিতে ঢুকে মনে করি হায় এইটাতে কেন আসলাম, আমি এই প্রফেশন কেন আমি করলাম, 5 বছর হয়তো চলে গেছে। কিন্তু এটা যদি এমন হয় যে অনেকগুলো প্রফেশন আপনি টেস্ট করতে পারছেন যে কোন প্রফেশনে কিরকম, একদিন কোর্টে যাওয়া যেতে পারে, চেম্বারে একদিন যাওয়া যেতে পারে, যে সিনিয়র ভাই আপারা কিভাবে কাজ করছে, পরিচিত কেউ থাকলে, মানে টেস্ট করতে হবে এই সময়টাতে। এক্স্যাক্টলি, দারুণ বলেছেন। যাতে আপনি কোনটার সাথে আপনার মানসিকতাটা ম্যাচ করে, সিনক্রোনাইজ হয়, সেটাই শেষমেশ আপনি সবচেয়ে ভালো করতে পারবেন। কারণ এই যে যেটা বলছিলেন যে অনেক সময় জজের পরীক্ষা দিতে গেলে বিশেষত আর্টস এর স্টুডেন্টদের জন্য সায়েন্স এবং ম্যাথে ঝামেলা হয়, কিন্তু উল্টোটা কিন্তু আমার ক্ষেত্রে হয়েছিল যে আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, ম্যাথ এবং সায়েন্স আমি খুব ভালো পারতাম। ল পড়তে শুরু করার পরে আমি যাকে বলে যে ইয়ারটাতে ফ্রিকোয়েন্সিতে মিল ছিল না। প্রথম অনার্স বলতে গেলে এটাই আমার একটা স্ট্রাগল গিয়েছে। তো তো যাই হোক, তো এরকম চ্যালেঞ্জ থাকে, ফ্রিকোয়েন্সি মিলিয়ে নিতে হয়। তো এখন আমরা যেটা দেখছি যে এই যে আইনের ক্ষেত্রে মানবাধিকারটা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হচ্ছে এবং আইনটাকে পড়া হচ্ছে মানে ইয়ার জায়গা থেকে, মানবাধিকারের জায়গা থেকে। যে এখন রুল অফ ল বলতে যে কোনো লয়ের শাসনকে আমরা বুঝছি না, যে যেখানে মানবাধিকার থাকবে এবং তার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে এবং সরকার চলবে, আইন তৈরি হবে। তো এই যে আইনের সাথে যে মানবাধিকারের সম্পর্ক, এই সম্পর্কটা কবে থেকে এটা আমরা আরো এত ঘনিষ্ঠভাবে স্থাপনের চেষ্টা করছি বা সম্পর্কটা তৈরি করার চেষ্টা করছি, এবং এটা কি আরো মানে কিভাবে চর্চা করলে ভালো হতো, এই বিষয়ে আমাদের একটু জানার আগ্রহ, যাতে আমরা পরবর্তীতে বুঝতে পারি যে এই পেশার ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে, এটা বোঝার জন্য যে আইনের সাথে মানবাধিকারের সম্পর্কটা কিরকম। আচ্ছা, মানবাধিকারের সাথে আইনের সম্পর্ক খুবই খুবই ইন্টারেস্টিং টপিক টু ডিসকাস। তার আগে এই যে আজকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, ওনারা কি সবাই হিউম্যান রাইটস এর, ওনাদের কি পাঠ্য ছিল, কেউ কি পড়েছে এরকম? কেউ কেউ পড়েছেন, কেউ কেউ ভবিষ্যতে পড়বেন, সুতরাং এই উভয় প্রকৃতির স্টুডেন্টই আছেন। তো এই তো, হ্যাঁ, ওকে, ধন্যবাদ। এটা জানা এই জন্য প্রয়োজন যে যখন আমি কিন্তু মানবাধিকারের আসলে বিস্তৃতিটা এটা খুবই ব্যাপক। জহির হয়তো আমার থেকে আরো ভালো বলতে পারবে অ্যাজ এন একাডেমিক রিসার্চার। তো আমি আমার প্র্যাকটিক্যাল জায়গা থেকে যেটা দেখলাম যে মানবাধিকারের সাথে আইনের সম্পর্ক খুব দূরের না, বরং অনেক বেশি কাছের। এবং আমরা যদি আইনের পারপাসটা বুঝি, যে আইনের আসলে পারপাস কি, আইনের পারপাসটা একটা পারপাস হতে পারে টু এনশিওর the rights of the people, rights of the citizens
আরেকটা টু টু মেক দি রেসপন্সিবল পার্টিস অ্যাকাউন্টেবল। যে আইনের মোরলেস এই দুইটা কাজ কিন্তু প্রধান, যে একটা আইন হবে, সেই আইনটা এটার কিছু পার্টিকুলার গ্রুপ থাকবে, বা যে আইনের পারপাস যে এই অধিকারগুলো আইনটা রক্ষা করবে, এনশিওর করবে, এবং আইনটা যে বাস্তবায়ন করবে সেটার ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক থাকবে। ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক বলতে যে একটা আইন, এটার বাস্তবায়নের দায়িত্ব কার? সরকারের। এখন সরকার তো অনেকগুলো ডিপার্টমেন্ট, অনেকগুলো ইনস্টিটিউশন নিয়ে, পার্টিকুলারলি কার দায়িত্ব আমরা যদি বলি, হ্যাঁ, যে একটা আইনের আসলে অভিভাবককে, এভাবে আমরা যদি আইডেন্টিফাই করি তাহলে দেখব যে আইনের বিষয়টা হচ্ছে যে মানবাধিকার রক্ষা করা, এবং ওই যে ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, যারা অ্যাকাউন্টেবল আইনটা বাস্তবায়ন করতে, তাদেরকে অ্যাকাউন্টেবল করা, পিপলস পার্টিসিপেশন রাখা, এবং ওভারঅল উদ্দেশ্য হচ্ছে যে অ্যাক্সেস টু জাস্টিস। এবার আমি যদি উদাহরণ দিয়ে বলি যে যেমন 2012 সালের যে আইনটা নিয়ে আমি এখন কাজ করছি, 2012 সালে বাংলাদেশে একটা আইন হয়েছিল, এটার নাম হচ্ছে দি প্রিভেনশন এন্ড সাপ্রেশন অফ হিউম্যান ট্রাফিকিং অ্যাক্ট 2012। বাংলাতে এটাকে বলে যে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012। এই আইনে কি বলা হয়েছে? এই আইনে প্রথমত হিউম্যান ট্রাফিকিং কে ডিফাইন করা হয়েছে, যে হিউম্যান ট্রাফিকিং কি, এটার ইন্টারপ্রিটেশন দেয়া হয়েছে এখানে বিভিন্ন টার্মিনোলজি। তারপরে একটা চ্যাপ্টারে গিয়ে ক্রিমিনালাইজ করেছে, criminalizes some of the act as an offense, যেমন সংঘবদ্ধ ভাবে পাচার করলে সেটার কি শাস্তি হবে, ওভারঅল মানব পাচার করলে কি শাস্তি হবে, বা সেখানে যদি মানব পাচারে সহযোগিতা করে সেটার কি শাস্তি হবে, মানব পাচারটা যদি একজন করে সেটার কি শাস্তি, মানব পাচারটা যদি সংঘবদ্ধ ভাবে হয়, দুই বা ততোধিক ব্যক্তি যদি মানব পাচারের সাথে সম্পৃক্ত হয় তাহলে সেটার কি শাস্তি। এই যে আমি শাস্তি এখানে আরোপ করছি, তার মানে কি, যে কোনো একটা অপরাধকে ক্রিমিনালাইজ করা, বিচারের আওতায় নিয়ে আসা, মানে হচ্ছে সেখানে ভিকটিমকে সাপোর্ট দেয়া। যে একজন মানব পাচারের শিকার হলো, যে ভিকটিম, ক্ষতিগ্রস্ত ব্যক্তি, তার অধিকার কি? তার অধিকার হচ্ছে সে টু গেট দি ইকুয়াল প্রোটেকশন অফ দি ল, বা প্রোটেকশন অফ দি ল, ইকুয়ালটা আমি পরে বলি, প্রোটেকশন অফ দি ল, যে আইনের সুরক্ষা পাবে, এবং বিচার করতে গেলে, বিচার চাইতে গেলে তার মামলা কোর্টে নিবে, কিংবা মামলাটা কোর্টে হলে সেটার যে তার মানে কি বলে লিগ্যাল এইড, সেই লিগ্যাল এইড পাওয়ার যে অধিকার, তারপরে আলটিমেটলি টু গেট অ্যাক্সেস টু জাস্টিস ইজ অলসো এ রাইট। এবং ব্রডলি হিউম্যান রাইটস তো আসলে একটা দুইটা না, মানে আপনারা যদি চিন্তা করেন যে হিউম্যান রাইটস এর পরিব্যাপ্তিটা অনেক অনেক বিশাল। একটা মানুষ জন্মগ্রহণ করার পর থেকে তার মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা বিষয়ই যাতে একটা হিউম্যান ডিগনিটি নিয়ে সে বেঁচে থাকতে পারে, এবং হিউম্যান ডিগনিটি নিয়ে সে মৃত্যুবরণ করতে পারে। হ্যাঁ, আমি যদি এটাকে এভাবে করি, যে একটা সময় দেখা যেত যে যদি ম্যাগনা কার্টারের কথা বলি, যে ওই সময় যে ম্যাগনা কার্টারে যেটা করা হয়েছে, অনেক ছাত্রছাত্রীদেরকে আমি এটা পড়াই কনস্টিটিউশন অফ ইউকে এন্ড ইউএসএ পার্ট হিসেবে। তো সেইখানে আমরা দেখতে পাই যে একটা ব্যারনদের সাথে, একটা জমিদার শ্রেণীর সাথে রাজার সম্পর্কটা যাতে জমিদারদের পক্ষে যায়, তো জমিদারদের অধিকার নিশ্চিত, সেই জায়গা থেকে এই সম্পর্কটা নির্ধারণ করার চেষ্টা হয়েছে। তো আমি আইন বলতে এই সম্পর্কটাই বুঝি, যে রাষ্ট্রের সাথে মানুষের, মানুষের সাথে মানুষের, এবং মানুষের সাথে এমনকি প্রকৃতির সম্পর্কটাও আইনের মাধ্যমে নির্ধারিত হয়। তো এই একসময় আমরা সম্পর্কটা খুব অল্প পরিসরে চিনতাম, এখন দিনকে দিন সেই পরিসর নানা দিক থেকে আবিষ্কৃত হচ্ছে, এবং সেই ক্ষেত্রে যে আপনি যেটা বললেন হিউম্যান ডিগনিটি, এবং যাতে ভালনারেবল গ্রুপস গুলো মানে রাইটস পায়,
তারা যাতে আধিপত্যশীল বা সংখ্যাগরিষ্ঠ বা শক্তিশালী গ্রুপের দ্বারা নির্যাতিত নিষ্পেষিত না হয়, সেই ক্ষেত্রে সচেতনতা, এবং অর্থাৎ নাগরিকের জায়গা থেকে আমাদেরকে সচেতন করতেই মানবাধিকারের বিষয়টা বোধহয় এসে থাকে নাকি? শুধু যে সচেতন তা কিন্তু না, মানে মানবাধিকার প্রতিটা বিষয়ে এই যে মানে সচেতনতা তো অবশ্যই, এবং সচেতন যে হবা, এই যে আমরা যে সচেতন হব, কে করবে? রাষ্ট্র করবে। মানে আমরা অধিকারের আলোচনায় বলি না যে অধিকার হতে হলে এখানে আমার অধিকার আমরা যারা ভোগ করি আমাদেরকে বলা হয় যে রাইটস হোল্ডার, কিন্তু রাইটস হোল্ডারের ধারণাটা তখনই মিনিংফুল হবে যখন আমরা অ্যাকাউন্টেবল, তাই তো? এখন আমার যে অধিকার আছে যে আমি অ্যাওয়ারনেস আমাকে দিবে, তো অ্যাওয়ারনেস দেওয়ার অনেক বিষয় আছে। এডুকেশন একটা মানুষের জন্য অ্যাওয়ারনেস, এই এডুকেশন, রাইট টু এডুকেশন, এটা একটা রাইট, এবং রাইটটা হচ্ছে এমন যে আমি জন্মগ্রহণ করেছি একটা কান্ট্রিতে আছি, এই রাইটটা আমার মানে ইনহেরেন্ট, এইটা আমাকে কেউ আদর করে আজকে ইনভাইট করে দিবে ব্যাপারটা এমন না। আমার জন্য সেইটা দিতে রাষ্ট্র বাধ্য থাকবে। রাষ্ট্র হচ্ছে মানুষের অধিকার নিশ্চিত করার জন্য ডিউটি বেয়ারার। এবং যদি আমরা একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেখি যে একটা বাচ্চা সুষ্ঠুভাবে, শুধু যে জন্মগ্রহণ করার পরে তা কিন্তু না, যখন ওম্বের মধ্যে থাকে একটা বেবি, তখনও কিন্তু তাকে এখন তার প্রোটেকশনের জন্য কিন্তু অনেক আইন কানুন আছে, আছে না জহির? যে তার সার্টেন কতদিনের মধ্যে মানে তাকে মিসকারেজ করলে বা মেডিকেল ইয়ের মাধ্যমে, অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে তাকে নষ্ট করে ফেললে সেটাও কিন্তু ক্রিমিনালাইজ করা হয়েছে। তার মানে একটা বেবির যে ক্রিয়েশন তার ওম্বের মধ্যে, সেই সময়টা থেকে ইভেন মৃত্যুর পর পর্যন্ত, যে এই যে মানে টু শো দি রেসপেক্ট টু দি ডেড বডি, দিস ইজ অলসো দি রাইট অফ দি ডেড বডি। আমরা কিন্তু হিউম্যানিটেরিয়ান অ্যাক্টিভিটিস আমরা যখন করি, এগুলো কিন্তু ভেরি রেলেভেন্ট, যে হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশনের সময় মৃত ব্যক্তির প্রতি যে রেসপেক্ট, সেটাকেও শ্রদ্ধা করতে হবে, তাকে সেইভাবে তাকে তার দাফন কাফন বা তার সৎকারের ব্যবস্থা করতে হবে যেভাবে সে জীবিত থাকতে এক্সপেক্ট করেছিল। হ্যাঁ, এবং আমরা যদি বলি যে সেই শিশু থেকে তার যে বেঁচে থাকার অধিকার, শিক্ষার অধিকার, তারপরে সে এক সময় বড় হবে, শিক্ষা শেষ করে কর্মজীবনে যাবে, কর্ম পরিবেশ তৈরি করা এবং সেখানে ইকুয়াল অপরচুনিটি ইন দি এমপ্লয়মেন্ট, সেগুলো যেমন অধিকার। রাজনীতি করা, এটাও কিন্তু অধিকার। রাজনীতির মধ্যে যে যে রাইট টু অ্যাসেম্বলি, আমাদের সংবিধানে এগুলো আছে, যে তৃতীয় ভাগে যা কিছু আছে, দ্বিতীয় ভাগে যা কিছু আছে সংবিধানের, সবকিছুই হিউম্যান রাইটস কিন্তু। সো আমরা এগুলাকে ক্লাসিফাই করি যে ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বিধায় এগুলো কোর্টে এনফোর্সেবল করতে পারবে না, কিন্তু ফান্ডামেন্টাল রাইট করতে, এগুলো আমাদের রাষ্ট্রীয় মেকানিজম। কিন্তু তুমি যদি ইউনিভার্সালি চিন্তা করো, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ফান্ডামেন্টাল রাইটস, অল আর হিউম্যান রাইটস। এবং সম্ভবত এটাও বলা হয় যে এই রাইটস গুলো ইনডিভিজিবল, এই কথাটা বোধহয় খুব জোর দেওয়া হয়, এবং হ্যাঁ ইদানিং আরো বেশি দেওয়া হচ্ছে। কারণ আপনাকে আপনি না, যাই হোক, এই তাত্ত্বিক আলোচনা আমরা বরং স্কিপ করি, কারণ তাহলে আমাদের যে মানে মূল ইয়াটা সেটা আমরা সময় পাবো না। তো আপনি আপনার বক্তব্যটা শেষ করুন, আমি মাঝখানে ব্যাগটা দিয়েছিলাম। যাই হোক, না, আমার বক্তব্যের মূল আমি মনে হয় সামারাইজ করে ফেলেছি, যে আসলে এই যে তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা জায়গায় কিন্তু আইনের বিষয় আছে, রেগুলেশনের বিষয় আছে, এবং প্রত্যেকটা আইনের পারপাসই হওয়া উচিত যে মানুষের রাইটস কে এনশিওর করা। এবং বাস্তবে কি হয় সেটা আমি সেই ডিবেটে যাব না, যে সব আইন হয়তো আমরা ক্লেম করতে পারি না যে প্রত্যেকটা আইনই হচ্ছে রাইট বেসড, রাইট ওরিয়েন্টেড। অনেকগুলো আইন হয়তো করা হয় যে ফর দি অপারেশন, আমি বাংলাদেশের কথাই শুধু বলছি না, গ্লোবালি যে কোনো কান্ট্রিতে, যে আমরা বলে থাকি ব্ল্যাক ল, কিংবা বলে থাকি যে ওভার ইউজ অফ দি অ্যাক্ট,
হ্যাঁ, মিস ইউজ অফ দি অ্যাক্ট, মিস ইউজ অফ দি ড্রাকোনিয়ান পাওয়ার, ড্রাকোনিয়ান ল, হ্যাঁ এই শব্দটাও ব্যবহার করা হয়। ড্রাকোনিয়ান ল। কিন্তু দিস ইজ নট অ্যান আইডিয়াল সিনারিও অফ দি ল মেকিং প্রসেস অর দি পারপাস অফ দি ল। যদি আইডিয়াল পারপাসকে আমরা চিন্তা করি, যে আইডিয়াল পারপাস অফ দি ল should be to ensure the human rights of the people, of the citizens. তো সেখানে আইনের সাথে মানবাধিকারের সম্পর্ক একদম নিগুড়, এবং সেই মানবাধিকারটা কোনো অ্যাবস্ট্রাক্ট বিষয় না, সেটা খুবই প্র্যাকটিক্যাল, এবং সেইভাবেই আমাদেরকে সেটা বুঝতে হবে। প্র্যাকটিক্যালি মানে আমরা আইডিয়াল সিচুয়েশনে পৌঁছাতে চাই, এটাই তো কথা, তাই তো? শুধু আইডিয়াতে বসবাস করি না, প্র্যাকটিক্যালি আইডিয়াল সিচুয়েশনে পৌঁছাতে চাই। ধন্যবাদ। এবং আপনি যেটা বলছিলেন যে জীবনের বিস্তৃত পরিসরে নানা ক্ষেত্রে মানে রাইটস মানুষের থাকতে হয়, থাকে, তো তার মানে সেগুলোতে মানে রাইটস প্রতিষ্ঠিত হচ্ছে কি হচ্ছে না সে বিষয়ে কাজ করার যথেষ্ট সুযোগ আছে। এবং এই সুযোগটা কি মানে এই যে আমরা বিভিন্ন দিকে মানুষের রাইটস এর যে বিভিন্ন দিক আছে, বিভিন্ন ক্ষেত্রে আমরা রাইটস মানুষের সিটিজেন হিসেবে বা হিউম্যান হিসেবে পাওয়া উচিত, থাকা উচিত, তার মানে এই ক্ষেত্রগুলো আরো সামনে সম্প্রসারিত হবে নাকি? মানে আমরা এক্সপ্লোর করব তাত্ত্বিক ভাবে এবং প্র্যাকটিক্যালিও সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করব, এটা কি আরো বাড়বে পরিসরটা? আসলে জহির, এখানে আমি যদি আসলে আরো গভীরে আলোচনায় যাই, আমরা কতগুলো অর্গানাইজেশনকে মানবাধিকার বেসড অর্গানাইজেশন বলি, হ্যাঁ, কিন্তু এখানেও অনেক বিষয় থাকে। জাস্ট আমি যদি গভর্নমেন্ট অর্গানাইজেশনকেও বলি, একটু আগে আমি বললাম যে স্টেট ইজ দি ডিউটি বেয়ারার টু এনশিওর দি হিউম্যান রাইটস, তাহলে স্টেট কি মানবাধিকার সংস্থা হওয়া উচিত না? কি মনে হয়? ডিউটি বেয়ারার হলে তো রাষ্ট্রই, তো আমরা রাষ্ট্র গঠন করি কি কারণে? অধিকার নিশ্চিত করার জন্য তো। এক্স্যাক্টলি। এবং এই যে রাষ্ট্রের, যে আমরা পলিটিক্যাল সায়েন্সে পড়েছি যে রাষ্ট্রের তিনটা অর্গান, যে জুডিশিয়ারি, এক্সিকিউটিভ এন্ড লেজিসলেটিভ, তাই তো? এই প্রত্যেকটার কাজই কিন্তু হচ্ছে মানবাধিকারকে রক্ষা করা, মানবাধিকারকে সমুন্নত করা। প্রত্যেকের জায়গায় প্রত্যেকে তাদের নিজ নিজ রেসপন্সিবিলিটি পালন করবে মানুষের অধিকারগুলো রক্ষা করার জন্য। সংবিধানে তুমি দেখবে যে অনেক প্রভিশন আছে, যে স্টেট এরকম করে বলা আছে, দ্যাট স্টেট উইল এনশিওর দি রাইট টু অমুক, রাইট টু এডুকেশন অর দি রাইট টু লাইফ, এরকম করে বলা আছে। এবং স্টেটের কিন্তু সংজ্ঞা দেওয়া আছে সংবিধানে 152 নম্বর যে নম্বর অনুচ্ছেদে, ওখানে দেখবে যে স্টেট উইল ইনক্লুড দি লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, the statutory authority, এরকম কতগুলো ওয়ার্ডিং দেয়া আছে, যেগুলোকে আমরা যদি সামারাইজ করি পাবো যে রাষ্ট্রের যে তিনটা অর্গান। এবার আসি যে এই যে মানবাধিকারকে রক্ষা করা বা সমুন্নত করার ডিউটি বেয়ারার্স বলি, সেখানে দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে স্টেট অর্গানাইজেশন, আরেকটা হচ্ছে নন স্টেট অর্গানাইজেশন বা নন স্টেট অ্যাক্টরস। স্টেট অ্যাক্টরস এবং নন স্টেট অ্যাক্টরস। এবং স্টেট অ্যাক্টরস এর মধ্যে এই যে অর্গানগুলো বললাম, তিনটা অর্গান ব্রডলি তারা। আবার নন স্টেট অ্যাক্টরস এর মধ্যে আছে সেখানে প্রাইভেট সেক্টর আছে, তারপরে সেখানে ন্যাশনাল এনজিও আছে, ইন্টারন্যাশনাল এনজিও আছে, তারপরে ইন্টারন্যাশনাল এনজিওর মধ্যে ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন আছে। ইন্টার গভর্নমেন্টাল মানে কিছু কিছু অর্গানাইজেশন যেগুলো আন্ত সরকারিও বা এরকম কিছু, যেখানে অর্থাৎ ডিফারেন্ট গভর্নমেন্টের সমন্বয়ে একটা সংস্থা গঠিত হয়। এবং সেরকম কিছু সংস্থা যেমন যেমন জাতিসংঘ কিন্তু ইটস কল্ড দ্য ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন। যে জাতিসংঘ হচ্ছে পৃথিবীর যে রাষ্ট্রগুলোকে বলা হয় যে স্বাধীন রাষ্ট্র, সেই সবগুলো স্বাধীন রাষ্ট্রের সমন্বয়ই কিন্তু এই 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 জাতিসংঘের ধারণা। এবং এই জাতিসংঘ ছাড়াও আরো যে ইন্টার গভর্নমেন্টাল সংস্থা হতে পারে, যেমন সার্ক, যে সাউথ এশিয়ার এই কয়টা কান্ট্রি মিলে হচ্ছে
সার্ক ইন্টার গভর্নমেন্টাল, তারপরে ল্যাটিন আমেরিকাতে কিংবা ইউরোপে, সেখানেও কিন্তু এরকম ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপিয়ান কমিশন, এগুলো হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন। বা তো সেখানে ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন, এটা স্টেট লেডও হইতে পারে, নন স্টেটও হইতে পারে, যে নন স্টেট ইনিশিয়েটিভ, ইন্টারন্যাশনাল এনজিও। হ্যাঁ, আবার ন্যাশনাল এনজিও যেরকম আছে, সিবিও আছে, কমিউনিটি লেভেল এনজিও, তারপরে প্রাইভেট সেক্টর ইনিশিয়েটিভ। তো এখানে আসলে হিউম্যান রাইটস এর আমরা যদি বলি যে স্পেসিফিক শুধুমাত্র জাতীয় মানবাধিকার কমিশন এটাই হচ্ছে হিউম্যান রাইটস সংস্থা, কিংবা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যেখানে হিউম্যান রাইটস এর একদম বলা আছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা হিউম্যান রাইটস ওয়াচ, এগুলোই যে হিউম্যান রাইটস সংস্থা তা কিন্তু না। তো আমার আলোচনার মধ্যে আমি বলি যে সবগুলোই হচ্ছে হিউম্যান রাইটস অর্গানাইজেশন আমি দেখি। এবং এই যে সচেতন মানুষ শিক্ষিত হচ্ছে, শিক্ষার হার বাড়ছে, মানুষ সচেতন হচ্ছে, তার মানে মানুষ সচেতন হওয়া মানে হচ্ছে সে রাইটস বা অধিকার সচেতন হচ্ছে। হ্যাঁ, ও অধিকার সচেতন যত হবে তত বেশি এটার সেক্টর বাড়বে, তত বেশি হিউম্যান রাইটস এর অ্যাপ্লিকেশন বাড়বে, প্রোটেকশনের ইস্যুগুলো বাড়বে। ইস্যুগুলো বাড়লে মানে বিষয় হচ্ছে কি, হিউম্যান রাইটস আসলে এমনি এমনি হওয়া উচিত, ওই যে আমরা বলি না ইনহিয়ারেন্ট, এমনি হওয়া উচিত, কিন্তু হয় না। না হলে কি করতে হবে? হিউম্যান রাইটস এর লঙ্ঘন বা জাতিসংঘের লঙ্ঘন হলে আমরা কি করি? সংবিধানে সেটার সমাধান আছে না? কি করি আমরা? 44 অনুচ্ছেদ দিয়ে 102 আমরা পিআইএল করি, পাবলিক ইন্টারন্যাশনাল লিটিগেশন। ইস্যুটা কি খুব সহজ না, বিস্তৃত হচ্ছে। যেমন এই যে মহিউদ্দিন ফারুক একজন ছিল যে আমাদের এনভায়রনমেন্ট নিয়ে প্রচুর এরকম পিআইএল করেছে, ওনার শুরুটা খুব কি সহজ ছিল না। তো এরকম প্রত্যেকটা বিষয়েই আস্তে আস্তে সেটার বিস্তৃতি বাড়বে। এখন যেরকম এই যে কি বলে তোমার রিভারকে পার্সন করা হয়েছে, এটা নিয়ে আইন করা হচ্ছে, কিংবা আমরা বাংলাদেশের যে মেরিটাইম ইস্যু নিয়ে মামলা হচ্ছে, সেগুলোও কিন্তু মানে রাইটস এর বিষয়। হ্যাঁ, আপনি চমৎকার একটা দিকের কথা তুলে ধরেছেন যে পিআইএল এবং পিআইএল পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হচ্ছে, যেটা আমরা যারা কনস্টিটিউশন লয়ের স্টুডেন্ট তারা জানেন যে আমাদের এই দিক থেকে জুরিসপ্রুডেন্সটা বিকশিত হচ্ছে এবং নানা ধরনের অর্গানাইজেশন এতে যুক্ত হচ্ছেন, নানা ইস্যুতে কাজ করছেন, যেমন বেলা এনভায়রনমেন্টাল ইস্যুতে কাজ করছেন, তারপরে আইন ও সালিশ কেন্দ্র, তারপরে ব্লাস, তারা এরা অনেকগুলো ইস্যুতে কাজ করছেন। এরকম নানা ধরনের আমরা এনজিও পাচ্ছি যারা মানবাধিকার রিলেটেড কাজ করছেন। তা আমার এই যে তাত্ত্বিক কথাবার্তা বা কিছুটা উদ্দেশ্য ছিল যে হিউম্যান রাইটস ক্যারিয়ার পাথে যেটা কথা বললাম, সেই পাথটা কি লম্বা হচ্ছে, তাই তো? আমরা সেটা অবশ্যই লম্বা হচ্ছে। এবং যে সংস্থাগুলো, যে এনজিও গুলোর কথা তুমি বললে, যে বেলা, আশোক, ব্লাস্ট, এবং এরকম কিন্তু বাংলাদেশে প্রচুর রিনাউন্ড এনজিও আছে যেখানে প্রচুর ল স্টুডেন্ট কাজ করছে। ইভেন আমাদের ডিপার্টমেন্টের অনেক ভাই আপাকে আমি চিনি যারা হচ্ছে এই ধরনের সংস্থায় আছে। কিছুদিন আগেও আমাদের 31 বেচের একজন ভাই দেখলাম যে এই সংস্থাগুলোর কোনো একটা সংস্থায় উনি জব শুরু করেছে। উনি আবার এট দি সেম টাইম সে সুপ্রিম কোর্টের আইনজীবী। ওনার কাজটাই হবে যে ভিকটিম অ্যাসিস্ট্যান্স, যে ট্রাফিকিং এর শিকার হলে সেটার জন্য, ফর এক্সাম্পল বিএনডব্লিউএল, বাংলাদেশ উইমেন লয়ার্স অ্যাসোসিয়েশন, সেখান থেকে মামলা সংক্রান্ত যে বিষয়গুলো লিগেল এইড প্রদান করা হবে, সেখানে সরাসরি কিন্তু ভিকটিমের পক্ষে কাজ করার সেই সুযোগটা পেয়ে যাচ্ছে। এবং অন্য জায়গায় এরকম আছে। শুধু যে ন্যাশনাল এনজিও তা কিন্তু না, ইন্টারন্যাশনাল এনজিও গুলো, যেমন যে আমি কাজ করেছি, আমার ক্যারিয়ার গভর্নমেন্টের বাইরে শুরু হয়েছিল ইন্টারন্যাশনাল এনজিওতে, রিলিফ ইন্টারন্যাশনাল, সেখানেও কাজ করা হয় অন্যান্য ন্যাশনাল এনজিওদেরকে নিয়ে একসাথে পার্টনারশিপের মাধ্যমে গভর্নমেন্টের সাথে অনেক ধরনের কাজ করা হয়। তারপরে বাংলাদেশে টিআইবি আছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, যারা অ্যাক্সেস টু ইনফরমেশন কিংবা ট্রান্সপারেন্সি বা গুড গভর্নেন্স এরকম চমৎকার বিষয় নিয়ে তারা কাজ করে। সেখানেও আমাদের প্রচুর লয়ার স্টুডেন্টরা
কাজ করছে। আর্টিকেল 19 নামে একটা সংস্থা আছে যেখানে আমার কিছুদিন কাজ করার সুযোগ হয়েছিল। সেখানে তারা অ্যাক্সেস টু ইনফরমেশন এবং এই যে রাইট টু জার্নালিস্ট, যে প্রেস ফ্রিডম, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আর্টিকেল 19 বাংলাদেশে কাজ করছে। সেখানে কাজের ক্ষেত্র আছে। তারপরে এরকম প্রচুর উইন্ডরক ইন্টারন্যাশনাল, যেরকম আমি ট্রাফিকিং নিয়ে জাতিসংঘে কাজ করি, উইন্ডরক ইন্টারন্যাশনাল এনজিও হিসেবে উইন্ডরক ইন্টারন্যাশনাল কাজ করছে, ওয়ার্ল্ড ভিশন আছে, তারপরে ব্র্যাক আছে। আমাদের সবচেয়ে, ব্র্যাককে বলা হয় সবচেয়ে পৃথিবীর এখন বড় এনজিও, সেখানেও আমার কাজ করার সুযোগ হয়েছিল ব্র্যাকের ঢাকা অফিসে, হেডকোয়ার্টারে, যাদের এখন ব্র্যাক ইউনিভার্সিটি আছে, ব্র্যাক ব্যাংক আছে, প্রচুর এন্টারপ্রাইজেস আছে। তো বিস্তৃত হচ্ছে কিন্তু প্রচুর জায়গায়। এবং আমি এও জানি যে ব্র্যাকের একটা ইনিশিয়েটিভের মধ্যে একটা হচ্ছে বিকাশ, সেখানেও কিন্তু লয়ের একটা সেকশন আছে। ওখানেও জানি যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের স্টুডেন্টরাও আছে, ওখানে কাজ করছে। সো ইনক্রিজ হচ্ছে ক্ষেত্রগুলো। হ্যাঁ, একটা সময় ছিল যে এরকম গভর্নমেন্টের বাইরে কিন্তু খুব একটা কাজের সুযোগ ছিল না, 20-25 বা 30 বছর 40 বছর আগে। তখন কিন্তু শুধুমাত্র মেইন স্ট্রিমিং স্টুডেন্টদের জন্য গভর্নমেন্ট জবই ছিল একমাত্র জায়গা, কিন্তু এখন সেটার বিস্তৃতি হচ্ছে, প্রাইভেট সেক্টর উন্নত হচ্ছে। তারপরে প্রাইভেট যেই সংস্থাগুলোর কথা বললাম, যে নন স্টেট অ্যাক্টরস, এনজিও সেক্টর বা ইউএন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, সেগুলো বিস্তৃত হচ্ছে। কিন্তু এখানে আমাদেরকে কম্পিট করতে হলে প্রচুর কি বলে আমাদের স্কিলস দরকার হবে, আমাদের প্রচুর মানে স্কিলস হয়ে উঠতে হবে। অনেক সময় অনেকে বলে যে বাংলাদেশে কাজের কি বলে সুযোগ কম, বেকারত্বের সংখ্যা বেশি। দিস ইজ ট্রু, কিন্তু এট দ্য সেম টাইম আমি মনে করি যে বাংলাদেশে আসলে দক্ষ লোকের খুবই অভাব, স্কিলড লোক নাই। আপনারা দেখবেন যে প্রচুর আমরা বিদেশ থেকে দক্ষ মানুষকে হায়ার করতে হচ্ছে, এবং বাংলাদেশে অনেক এরকম বাংলাদেশ থেকে রেমিটেন্স নিয়ে যাচ্ছে বিদেশের মানুষ। এক্স্যাক্টলি, আপনি দারুণ কথা বলেছেন। এবং শিক্ষকতার জায়গায় যেহেতু আমি আছি, এটা আমি দারুণভাবে ফিল করি। এবং আমাদের যদিও আমরা বলি, এবং এটা আমাদের যে যিনি চেয়ারম্যান আছেন তিনি বলেন যে শিক্ষক হচ্ছে ন্যাশন বিল্ডার। কোন অর্থে আমি এটা খুবই সিগনিফিকেন্ট বলি, যে এই যে শিক্ষকতার মাধ্যমে বা এই যে এডুকেশনের মাধ্যমে যে আমরা স্কিল জনশক্তি তৈরি করব, মানে জনশক্তি মানে বার্ডেন হবে না তারা, বরং সম্পদে পরিণত হবে, জনসম্পদে, সেটা কিন্তু শিক্ষার মাধ্যমেই হবে। কিন্তু এই জায়গাটাতে আমাদের মানে দারুণ কাজ করার আছে, শিক্ষক মানে একাডেমির জায়গা থেকে এবং যারা প্র্যাকটিশনার আছেন তাদের জায়গা থেকেও, যে কিভাবে আমাদের সমাজে এই স্কিল লোকগুলো বাড়ানো যায়। তো আমি এর ফাঁকে বলে নিই যে এই সেশনের কথাবার্তা শুধুমাত্র আমার সাথে বক্তার হবে না, আলাপটা আপনাদেরও কিন্তু হবে। আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন। আমি আগেই প্রশ্ন আহ্বান করেছিলাম, কয়েকজন দুটো প্রশ্ন করেছিলেন, সেগুলো আমি প্রসঙ্গক্রমে মানে আনবো। তো আপনারা ইতিমধ্যে চ্যাট বক্সে প্রশ্ন করতে পারেন, বা যদি এর মাঝখানে প্রশ্ন করতে চান তাহলে হ্যান্ড রাইজ করতে পারেন, তারপরে প্রশ্ন করতে পারবেন, এবং আমাদের বক্তা আশা করি উত্তর দিবেন। তো আপনি এই যে স্কিলের কথা বললেন, সেই জায়গা থেকে আমাদের পরবর্তী প্রশ্ন আসবে যে এই যে হিউম্যান রাইটস ক্যারিয়ার পাথের ক্ষেত্রে কোন যোগ্যতাগুলো থাকলে মানে সফল হওয়া যায়, বা কাজ করে মানে জীবিকা নির্বাহের জায়গা থেকেও যদি বলি তাহলে ভালোভাবে জীবিকা নির্বাহ করা যাবে। আচ্ছা, প্রথমে আমি বলি নেই যে জীবিকার কথাটা যেহেতু আসছে, এই সেক্টরে কেউ যদি সৎভাবে, কেউ যদি উন্নত জীবন চায়, আমি মনে করি দিস ইজ দ্য সেক্টর। হ্যাঁ, যেখানে সৎ পথে একটা সুন্দর জীবন, যেখানে ফিনান্সিয়াল ফ্রিডম ইজ এনশিওরড, এতে কোনো সন্দেহ নাই, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। তবে তার জন্য যেটা হবে যে এখানে স্কিলড হইতে হবে, প্রতিনিয়ত শিখতে হবে, মানে আলসেমি করার সুযোগ নাই, এখানে জানতে হবে এবং প্রতিনিয়ত শিখতে হবে, কোপ আপ করতে হবে। নতুন চ্যালেঞ্জ আসছে, এবং কি বলে হিউম্যান রাইটস সেক্টরে যারা কাজ করেন তাদেরকে বলা হয় যে দে আর দি ফোর, কি বলে এটাকে, যে টার্মটা আমি এখন মনে করতে পারছি না এটাকে,
যারা একদম সামনে গিয়ে যুদ্ধে আর কি এখন তো করোনার সময় ফ্রন্ট লাইন মানে যোদ্ধা ফ্রন্ট ইত্যাদি লাইন, কথা বলছে। হ্যাঁ ফ্রন্ট লাইন এখন লিডার, করোনার ভাষায় বলা যেতে পারে, হ্যাঁ হ্যাঁ, ফ্রন্ট লাইন। যে পৃথিবীতে রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে, আঞ্চলিকভাবে যখনই কোনো সমস্যা হবে এই সেক্টরের মানুষজন হচ্ছে ওভারঅল লিড করে। আমি একদম প্র্যাকটিক্যালি উদাহরণ দেই, অনেক সমালোচনা আছে তারপরেও কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইজ লিডিং দি কারেন্ট করোনা ক্রাইসিস ইন দ্য ওয়ার্ল্ড, এবং সবাই কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের উপর রিলাই করছে যে হোয়াট আর দি গাইডলাইনস উই শুড ফলো, how we should cope up with this situation, what is happening in the other part of the world, সবকিছু কিন্তু লিড করছে জাতিসংঘের ইউএন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সংস্থাটি আছে। তো এরকম করে প্রত্যেকটা সেক্টরেই কিন্তু জাতিসংঘের এরকম স্পেশালাইজড ম্যান্ডেটেড এজেন্সি আছে, যে আপনি এরকম কোনো সমস্যার কথা খুঁজে পাবেন না যেখানে জাতিসংঘের বা ইন্টারন্যাশনাল এনজিওর কোনো কার্যক্রম নাই। প্রচুর, মানে এত বিস্তৃত স্পেশালাইজড ইউএন এজেন্সি এই জন্যই করা হয়েছে যাতে করে তারা এক্সপার্টিজ দিতে পারে, এক্সপার্টিজ শেয়ার করতে পারে অ্যামাং দি মেম্বার স্টেটস, যে হয়তো উন্নত রাষ্ট্রের যে স্কিলস গুলো আছে সেগুলো অনুন্নত রাষ্ট্রে আমি সেগুলোকে ট্রান্সফার করলাম, কিংবা দিস ইজ ওয়ান অফ দি এরিয়াস। তো সেই জন্য এখানে অনেক বেশি স্কিলড হইতে হবে, এবং এই যে সমস্যাগুলো আসতেছে এই সমস্যাগুলো যাতে খুব প্রম্পট রেসপন্স করতে পারে সেই ব্যাপারে তার এমপ্যাথি থাকতে হবে। মানে কাজটাকে ভালোবাসতে হবে প্রথম কথা। মানে এখানে হচ্ছে যারা খুব পছন্দ করে যে 9টা to 5টা আমি অফিস করব এবং কোনো কষ্ট করব না, কাজ করব না, কোন রকম আমি ফাঁকি দিয়ে আমার জীবনটা আমি পার করে ফেলবো, তাদের জন্য এই চাকরি না। হ্যাঁ, মানে তাদের জন্য কি বিসিএস তাদের জন্য নাকি? হয়তো তারা হয়তো কি বলে অন্য কোনো অল্টারনেটিভ ওয়ে খুঁজে বের করতে পারে, সেটা আমি বলবো না। কিন্তু এই সেক্টরটা না। না না, আমি একজন গল্পকারের জীবনী বা তার ডায়েরি পড়েছি, প্রকাশিত ডায়েরি, তার মানে গোপন ডায়েরি না অবশ্যই, মানে প্রকাশিত হয়েছে যেটা। তো সেখানে বলছেন, তিনি শহীদুল জহিরের কথা বলছি, আমার নামের সাথে মিল আছে, বাংলাদেশে বিখ্যাত গল্পকার। তো উনি বলছেন যে উনি অফিসে যে গল্পের বই পড়তেন, মানে দস্তয়েভস্কি ক্রাইম এন্ড পানিশমেন্ট পড়তেন, তার মানে বোঝা যায় যে সরকারি চাকরিতে বোধহয় একটু সময় বেশি পাওয়া যায়। যাই হোক, যাই হোক, এটা একজনের থেকে হয়তো পুরো আইডিয়া করা যায় না, একজনের অভিজ্ঞতা হতে পারে, এটা থেকে পুরো মানে সিদ্ধান্তে আসা যায় না যে পুরো সেক্টরের উপরে। যে মজা করে বললাম যে বিসিএস হয়তো পাওয়া যেতে পারে। তবে এখানে তো জহির আমি একটু শেয়ার করব, সেটা হচ্ছে হ্যাঁ, মানে আমি একদম তোমার প্রথম প্রশ্নে ফিরে যাই যে কেন এই প্রফেশন আপনি বেছে নিলেন। জি মানে আমি চেয়েছি কি যে আমাদের যেরকম ইংলিশ ফর টুডে একটা লেসন ছিল, মানে আমাদের একটা মোটো ছিল ইংলিশ ফর টুডে, তোমরা পড়েছো কিনা জানি না, যে রিডিং ফর প্লেজার্স। যে আনন্দের মনে জন্য নেই, হ্যাঁ মনে এরকম নেই, একটা তবে আপনাদের সিলেবাস এবং আমাদের সিলেবাস বোধহয় একই ছিল, পড়ার হ্যাঁ কথা। সমসাময়িক, বেশি হ্যাঁ তো আর পার্থক্য হওয়ার কথা হ্যাঁ, না। না না, সেটার সাথেই মিল রেখে আমি মনে করি যে মানে ওয়ার্ক ফর প্লেজার্স, যে সারাদিন আমাদের কিন্তু একদম যে কোয়ালিটি টাইম, সকালবেলা ঘুম থেকে উঠে যে আমাদের সবচেয়ে যে মানে কি বলে এনার্জেটিক সময়টা, সেটা কিন্তু আমরা আমাদের কর্মজীবনে আমরা ব্যয় করি। এবং ওই কাজটা যদি আমার করতে ভালো না লাগে, এটার থেকে বড় পানিশমেন্ট আর কি হতে পারে। হ্যাঁ, আমি যে কাজটা করছি আই লাভ দিস, আমার ভালো লাগে আমি যে কাজটা করছি। সো এটা হচ্ছে এটার সবচেয়ে বড় মোটিভেশন। এই ক্ষেত্রে আমি একটু যুক্ত করি যে প্রতিটা কাজের ক্ষেত্রেই মানে একটা জিনিস তৈরি হয় যে এই যে আপনারা সবাই বোধহয় কম বেশি মানে চার্লি চ্যাপলিনের মডার্ন টাইমস মুভিটা দেখেছেন, যে একজন শ্রমিককে কি করতে হয়, একটা নাট বল্টু লাগিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, তো সে অ্যালিয়েনেটেড ফিল করে, সে সাইকোলজিক্যালি নিউরোলজিক্যালি সে সিক হয়ে ওঠে। একই কাজ যখন আপনাকে বারবারই করতে হয়। কিন্তু এই ফিল্ডে কিন্তু বিচিত্র মানে বৈচিত্র্যময় কাজের অভিজ্ঞতা আছে, এবং হ্যাঁ আমি হ্যাঁ শিক্ষকতাকেও একদিক থেকে পছন্দ করি, কারণ
প্রতি সময় নতুন নতুন অনেক কিছু শেখানোর সুযোগ থাকে। অবশ্যই এটি নির্ভর করে খানিকটা ছাত্রছাত্রীদের রেসপন্সের উপরও। তারা যদি বেশি বেশি ভালো ভালো রেসপন্স করে, অনেক কিছু জানতে চায়, তাহলে আমাদেরকেও একে তো প্রফেশনাল প্রেশারের কারণে করতে হবে, আর নতুন কিছু জানার আগ্রহের কারণেও করতে হবে। সুতরাং ছাত্র ভালো মানে শিক্ষকও ভালো হতে বাধ্য, এই হচ্ছে মূল কথা। যাই হোক, তো হ্যাঁ হ্যাঁ, তো আপনি, আমরা যেটা বলছিলাম, এখন আমরা জানতে চাইবো, একজন হাত তুলেছিলেন, তো তানভীর করিম একটা প্রশ্ন করেছিলেন যে স্যার, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট প্রসিজার অ্যান্ড জব প্রিপারেশন ফর ইউনাইটেড নেশন এজেন্সিজ। এই দিকে আমরা যাব, তবে তার আগে বেসিক কিছু কোশ্চেন আমি করে নিই। আমি বক্তাকে অনুরোধ করবো এই প্রশ্নটা আমি আবারও স্মরণ করিয়ে দেব, এই প্রশ্নটা মনে রাখতে। এবং আমার এমনি বেসিক কিছু প্রশ্ন হচ্ছে, এই ফিল্ডে ভালো করার জন্য মানে আমি সম্ভাব্য কিছু মানে দক্ষতার কথা বিবেচনা করেছি, এগুলোকে আপনি কতখানি গুরুত্বপূর্ণ মনে করেন এবং সেগুলো কিভাবে অর্জন করা যায়। একটা হচ্ছে মানবাধিকার আইনের জ্ঞান, সে বিষয়ে সম্ভবত এটা একটা ভাষিক দক্ষতা, গবেষণা এবং নেতৃত্বের গুণাবলী, এই চারটা জিনিসে কতখানি কি পরিমাণে লাগবে আসলে, এটা যদি একটু আলোচনা করতেন। যে মানবাধিকার জ্ঞান, আইনের জ্ঞান, এটা তো লাগবেই, এ বিষয়ে বোধহয় আলোচনা করার দরকার নেই। পরবর্তীতে ভাষিক দক্ষতা, ইংরেজি বাংলায় লিখতে পড়তে বলতে পারার দক্ষতা, তারপরে হচ্ছে গবেষণা এবং নেতৃত্বের গুণাবলী, এই তিনটা গুণ সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। এবং তারপরে স্পেসিফিক, বিশেষত ইউনাইটেড নেশনস এজেন্সির ক্ষেত্রে কিভাবে কি প্রিপারেশন নিতে হয়, বিশেষ কি নতুন কিছু জানতে হবে কিনা, এইসব বিষয়ে আপনি বলতে পারেন। হ্যাঁ, ওকে, প্রশ্নটা ক্লিয়ার করতে পেরেছি তো বোধহয়? আমি বুঝতে পেরেছি প্রশ্নটা। আচ্ছা, একটু আগে থেকে আবার শুরু করি, যে কিছু জাতিসংঘের ওই বিষয়টা নিয়ে, যে জাতিসংঘ হচ্ছে একটা সংস্থা, কিন্তু এটার তো প্রচুর স্পেশালাইজড এজেন্সি বা ডিফারেন্ট এজেন্সি আছে। আমরা যেমন দেখি যে ইউএনডিপি, আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, তারপরে রেফিউজি এজেন্সি, ইন্টারন্যাশনাল মাইগ্রেশন অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, এরকম প্রচুর ইউএন এজেন্সি আছে। প্রত্যেকটা এজেন্সির কাজের ধরন আলাদা, প্রত্যেকের ম্যান্ডেট আলাদা, এবং আবার প্রত্যেকটা এজেন্সিতে মানে আলাদা আলাদা কাজের মানে স্কিলস দরকার হয়। যেমন আমার একদম চোখে দেখা সবচেয়ে যে বিগেস্ট অপারেশন বাংলাদেশের রিফিউজি অপারেশন, সেটা যে লিড করছে দুটো অর্গানাইজেশন, আইওএম এবং ইউএনএইচসিআর। তো ইউএনএইচসিআর আমার কাজের সুযোগ হয়েছিল, আমি ওখানে প্রায় 1 বছরের কিছু বেশি সময় আমি কাজ করেছি। তো ওখানে কি নাই, সেখানে লয়ের স্টুডেন্টদের কাজের জায়গা আছে, সেখানে তারা সরাসরি আইনের অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করে। আমার যেরকম সুযোগ হয়েছিল যে রেফিউজি ক্যাম্পে যখন কেউ কোনো রাইটস ভায়োলেশন তো আমি বলবো না, আমি বলছি যে ওই সেন্সে এটা আবার অন্য আলোচনা। রাইটস ভায়োলেশন খুবই ক্রিটিক্যাল ডিসকাশন, এটা এখানে সম্ভব না। আচ্ছা, যখন সে কোনো ভিকটিম হয় কোনো ক্রাইমের, যেমন ভায়োলেন্স এগেইনস্ট উইমেন, রেপের শিকার হলো, মার্ডার হলো, সেখানে আবার সিভিল ম্যাটার্স সেখানে আসতে পারে, এই বিষয়গুলো যাতে সে অ্যাক্সেস টু জাস্টিস এনশিওর করা যায়, সেই ব্যাপারে স্পেসিফিক সেক্টর আছে, লিগ্যাল প্রোটেকশন বলে ওটাকে, ওই টিমে আমি কাজ করেছিলাম। আবার এখানে চাইল্ডের যে সাইকোলজিক্যাল ইস্যুস বা উইমেনদের সাইকোলজিক্যাল ইস্যুস, সেটার জন্য সাইকোলজি স্টুডেন্টরা ওখানে আছে। তারপরে ট্রিটমেন্টের জন্য, হেলথ ইস্যুর জন্য অনেক ডক্টর সেখানে কাজ করে। হ্যাঁ, তারপরে সেখানে ফাইন্যান্সের লোকজন, অ্যাডমিনের লোকজন আছে, যাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, সো এখানে মানে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের জন্য কাজের সুযোগ আছে। এখন স্কিলস ডিপেন্ড করে যে কি কাজ করবে সেটার উপর। এখন যিনি লিগ্যাল প্রোটেকশন নিয়ে কাজ করবে, তার স্কিলস হবে বাংলাদেশের মানে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস যে আমাদের ট্রিটি আছে, সেটা তো জানতে হবে, সেটার একটা বেসিক বিষয়। কিন্তু আমরা জানি যে বাংলাদেশে হচ্ছে ডুয়েলিস্টিক কান্ট্রি, তাই না? যে ইন্টারন্যাশনাল লয়ে যেটাকে আমরা বলি যে সরাসরি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ট্রিটি বাস্তবায়ন করা সম্ভব না, সেখানে জাতীয় সংসদের মাধ্যমে পাশ হলে ওই আইন বাস্তবায়নের মাধ্যমেই আসলে ইন্টারন্যাশনাল আইনের বাস্তবায়ন করা হয় বাংলাদেশে। সেজন্য জাতীয় আইন জানতে হবে, ন্যাশনাল আইন এবং ন্যাশনাল মেকানিজম জানতে হবে, যে কিভাবে একটা আইনের বাস্তবায়ন হয় সেটা যেরকম জানতে হবে, যে এটা
কোর্টে কিভাবে এটার কোর্ট প্রসিডিংস হবে, ক্রিমিনাল ম্যাটার্স এবং সিভিল ম্যাটার্সে, এবং সাথে সাথে এটার যে অ্যাডমিনিস্ট্রেটিভ দিক, যে এটার সাথে অ্যাডমিনিস্ট্রেশনটা কোন জায়গায় কিভাবে কাজ করছে, কারণ একটা আইন কিন্তু শুধুমাত্র কোর্টের মধ্যে সীমাবদ্ধ না, তাই না, অন্য অন্য জায়গায়ও এটার অ্যাপ্লিকেশন আছে। তো সেখানে এটা কিভাবে হয়, এই তাত্ত্বিক জ্ঞানগুলো থাকতে হবে। আর ল্যাঙ্গুয়েজ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটাতে অবশ্যই একমত আমি, এবং এটা শুধুমাত্র জাতিসংঘ না, এটা যে কোনো জায়গায় আমি মনে করি ল্যাঙ্গুয়েজটা ইজ ভেরি ইম্পর্টেন্ট স্কিলস এখনকার জীবনে। এবং এই যে শুদ্ধভাবে লিখতে পারা, রাইটিং স্কিলস, এটা অনেক অনেক বেশি জরুরি। শুদ্ধ করে, মানে কমিউনিকেটিভ রাইটিং, যে কমিউনিকেশন স্কিলস থ্রু রাইটিং। তুমি একটা মানে ইমেল করছো, সেই ইমেলটা শুদ্ধভাবে লিখতে পারার দক্ষতা, কিংবা একটা ডকুমেন্টেশন, একটা আমি ডকুমেন্ট লিখবো, সেটার শুদ্ধভাবে এটা লিখতে পারা, this is very important skills। এবং সাথে সাথে কম্পিউটার স্কিলস ও এখানে একইভাবে ইম্পর্টেন্ট। তারপরে লিডারশিপ স্কিলস, অবশ্যই লিডারশিপ স্কিলস সেখানে জরুরি। তো সেটা একদিন হয়তো হয় না, লিডারশিপ স্কিলস ধীরে ধীরে একটা মানুষের মধ্যে হয়, সেটার জন্য শিখতে হয়। এবং লিডারশিপটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়। এটা এমন না যে আমি কয়েকজনের বক্তৃতা শুনলাম, কিংবা আমি লিডারশিপ বিষয়ে কতগুলো বই পড়ে ফেললাম, আমার মধ্যে লিডারশিপ গ্রো করলো। দিস ইজ নট দ্য কেস। সেখানে প্র্যাকটিস করতে হবে। লিডারশিপের যে প্রিন্সিপালস, সেই প্রিন্সিপালস গুলো নিজের মধ্যে, নিজের কর্মের মধ্যে সেগুলোকে রিফ্লেক্ট করতে হবে। সো অবশ্যই লিডারশিপ স্কিলস প্রত্যেকটা কাজেই দরকার হয়। যেমন আমি একটা এখন যে পোর্টফোলিও লিড করি, সো এখানে আমি এখন চিন্তা করি যে আচ্ছা, আমার সাথে কে কে কাজ করে, আমার টিমে কারা আছে, তাকে কি আমি একটা কাজ দিয়ে অর্ডার করে বলি যে এই কাজটাকে শেষ করে আসো, নাকি আমি তাকে নিয়ে কাজটা করি, বা কোন জায়গায় আমি একটু ইনপুট দিতে পারি, সেই ইনপুট দিতে পারে। একটা টিম এফোর্টের মাধ্যমে একটা কাজ সম্পন্ন করা, সেটা এক জিনিস। আরেকটা হলো অফিসিয়াল অর্ডার দিলাম, তুমি কাজটা করে ফেলো। এটা ব্যুরোক্রেসি, এটা ব্যুরোক্রেসি, হ্যাঁ, ব্যুরোক্রেটিক ফর্ম। এটা লিডারশিপ না। হ্যাঁ হ্যাঁ, লিডারশিপ না। সো সেই লিডারশিপটা কিন্তু আসলে ব্যুরোক্রেসিতেও দরকার। হ্যাঁ, এখন যে এক্সিস্টিং ব্যুরোক্রেটিক স্ট্রাকচার, সেখানেও দরকার। গভর্নমেন্ট চাকরিতে যায় কেউ, যদি জুডিশিয়ারিতে যায় কেউ, যদি মানে উকিল হয়, তার জন্য কিন্তু এট দ্য সেম টাইম এই সবগুলো স্কিলস কিন্তু জহির লাগবে। একটা চেম্বার কিভাবে লিড করবে লিডারশিপ প্রিন্সিপালস গুলো দিয়ে, দ্যাট ক্যান বি অলসো অ্যান ইন্টারেস্টিং ডিসকাশন। যে আপনার যে হেল্পিং হ্যান্ডস গুলো আছে, লয়ার পার্টনার আছে, তারপরে অ্যাসোসিয়েটরা আছে, তার সাথে আপনি কিভাবে কাজ করেন, তাকে কিভাবে আপনি লিড করেন, সাপোর্ট করেন। এবং সেখানেও কিন্তু এই যে আমি বললাম যে ল্যাঙ্গুয়েজ স্কিল, শুদ্ধ করে লিখতে পারা, এবং ওকালতির মধ্যে ড্রাফটিং কিন্তু ওয়ান অফ দি বেসিক স্কিলস, এবং সেটা না থাকলে ডিফিকাল্ট প্র্যাকটিস করা। এবং আরেকটা ছিল যে রিসার্চ। রিসার্চ মানে রিসার্চ ক্যান বি এ লাইফ টাইম প্রফেশন, তাই না? কিন্তু ওই লাইফ টাইম প্রফেশনের যারা রিসার্চ করবে তাদের ভিন্ন পথ, কিন্তু এমনি রিসার্চের যে বেসিক আইডিয়াস আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের মধ্যে থাকতে হবে। এবং সেটাও কিন্তু একটা আমাদের ফান্ডামেন্টাল জায়গা হওয়া উচিত এডুকেশনে। এবং এই জন্যই এখন উন্নত বিশ্বে এনকারেজ করে যে আপনি থিসিস বেসড মাস্টার্স করেন, আপনি পিএইচডি মানে রিসার্চ বেসড কোনো একটা ডিগ্রি নেন, এবং সেটা নিয়ে যে শুধুমাত্র একাডেমিক হতে হবে তা কিন্তু না। প্রত্যেকটা জায়গায় মানে একটা স্ট্যান্ডার্ডাইজড একটা এডুকেশনের জন্য রিসার্চ স্কিল এবং রিসার্চ কি বলে এটাকে, রিসার্চ এথিক্স, এটা বেশি জরুরি। এই এথিক্স এর জায়গাটা রিসার্চের মধ্যে এটা খুব ভালো একটা স্কিলস। এবং এই যে আমরা বলি অ্যাকশন রিসার্চ, কিংবা নরমালি আমরা যে ইন্টারনেট সার্চ করি, এখানেও কিন্তু কিছু রিসার্চের বিষয় আছে। এগুলো খুব ইম্পর্টেন্ট, যে আমি একটা বিষয় নিয়ে এখন কাজ করব। যেমন আমার কথা বলি, আমি তো কোনো রিসার্চার না, হ্যাঁ, কিন্তু আমি যখন কোনো একটা কি বলে কোনো একটা বিষয় নিয়ে আমি কাজ করব, ফর এক্সাম্পল যে আমি এখন কাজ করব হচ্ছে
যে আমার যে নিজস্ব এরিয়া হিউম্যান ট্রাফিকিং প্রিভেনশন বা ইয়ে নিয়ে। তো আমরা কি বলে ইউনিভার্সিটি লেভেলেও আমরা কাজটা করেছি। 25টা ইউনিভার্সিটি কে নিয়ে আমরা একটা ওয়ার্কশপ করেছিলাম গত বছর শেষের দিকে। তো 25টা ইউনিভার্সিটি ছিল, সেখান থেকে 25 জন আমরা ল এর টিচার নিয়েছিলাম পার্টিসিপেন্ট হিসেবে, যারা হচ্ছে ক্রিমিনাল ল পড়ায় কিংবা ওই ট্রাফিকিং আইনটা পড়ায় বা পেনাল কোড পড়ায়। তো এই কাজটা করার আগে আমি আমার টিম নিয়ে বসলাম যে আচ্ছা তাইলে বাংলাদেশে তো প্রচুর ইউনিভার্সিটিজ আছে, তাহলে লেটস সার্চ যে কোন ইউনিভার্সিটিতে ল পড়ানো হয় এবং কোন ইউনিভার্সিটি গুলোতে ল পড়ানো হয়, এবং যেটা আমরা প্রাইমারিলি সিলেক্ট করব যাদেরকে নিয়ে আমরা আসলে ওই 25টা মানুষ খুঁজে বের করতে হবে। তখন কিন্তু আমি এবং আমার টিম নিয়ে আমরা সার্চ করেছি যে এই 25টা ইউনিভার্সিটি হচ্ছে আমাদের জন্য রেলেভেন্ট, এবং এই 25টা ইউনিভার্সিটিতে ওই 25টা মানুষকে নিয়ে আসার জন্য কার সাথে আমাদেরকে কমিউনিকেট করতে হবে। তো আমি প্রত্যেকটা ইউনিভার্সিটির, যেমন প্রাইভেট ইউনিভার্সিটিতে আমি প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে আমি লিখেছিলাম, ইমেল করেছিলাম। সম্ভবত সেখানে ড্যাফোডিলও সম্ভবত ছিল তার মধ্যে একটা ইউনিভার্সিটি। তো এখানে রিনাউন্ড ঢাকার মোটামুটি সব ইউনিভার্সিটি ছিল, নর্থ সাউথ ব্র্যাক বা এশিয়া প্যাসিফিক অন্যগুলো, প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি ছিল। পাবলিক ইউনিভার্সিটিতে আমি প্রত্যেকটা ডিনকে আমি ইমেল করেছিলাম। তো তাদেরকে কিন্তু খুঁজে বের করতে হয়েছে যে কার, এই যে ডিনদের বা ভাইস চ্যান্সেলরদের ইমেল অ্যাড্রেস, তাদের মোবাইল নাম্বার ফলো করার জন্য। এগুলোও কিন্তু রিসার্চ স্কিল। হ্যাঁ, যে একটা যে আমি যে ইনফরমেশন চাই এক্স্যাক্টলি, মানে স্টুডেন্টদেরকে প্রথম থেকে এক্স্যাক্টলি এই ক্ষেত্রে আমি একটু সাপ্লিমেন্ট করে একটু যোগ করি, যাতে স্টুডেন্টদেরকে পড়ার শুরু থেকে মানে ফার্স্ট ইয়ার থেকে এই টেন্ডেন্সিটা প্রথম থেকে আস্তে আস্তে গ্রো করতে হবে যে কোনো একটা আননোন টপিক, ধরেন আমাকে অ্যাসাইনমেন্ট আকারে দেওয়া হলো বা পড়ার টপিক আকারে দেওয়া হলো যে আগামী ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব, আপনারা পড়ে আসবেন। তো সেক্ষেত্রে ইন্টারনেটের এই যুগে আপনি ধরেন বলা হলো যে একটা টপিক ধরেন যে হিউম্যান রাইটস কোর্ট ইন সাউথ এশিয়া, বাংলাদেশে মানে কি বলে সাউথ এশিয়া দক্ষিণ এশিয়া হিউম্যান রাইটস কোর্ট নিয়ে পড়ানো হবে। মানে আমার একটা সময় টপিক ছিল এটা নিয়ে রিসার্চের বা অ্যাসাইনমেন্টের। ধরেন আপনি কিছুই জানেন না, তখন আপনাকে কি করতে হবে যে কোথায় গেলে খুঁজে পাওয়া যায় ইনফরমেশন গুলো, সেগুলোর সম্পর্কে আপনার একটা ধারণা থাকা উচিত যে, এবং সেখানে যে খোঁজা, এই খোঁজার স্কিলটাই হচ্ছে প্রথমত সার্চ। এই যে রিসার্চের একটা অংশ কিন্তু সার্চ, আপনাকে সার্চ করতে হবে কোথায় খুঁজলে পরে আপনি পাবেন এই দক্ষতা, এবং সেটা সম্পর্কে একটা জ্ঞান আগে থেকে একটু একটু করে অর্জন করা। এবং এটা একদিনই হবে না, এবং আস্তে আস্তে করে স্কিলটা তৈরি করতে হয়। আর সবার আগে যেটা হচ্ছে আপনার পক্ষে রিসার্চ করা সম্ভব বা জ্ঞান অর্জন করা সম্ভব এই কনফিডেন্সটা। অবশ্যই। হ্যাঁ, তো আমরা যেটা বলছিলাম এইটারই ধারাবাহিকতা আমরা পরের প্রশ্ন সম্ভবত উত্তর বোধহয় তানবীর পেয়েছেন নাকি, এটার উত্তর কি দেওয়া হয়েছে? আই ওয়ান্ট টু নো অ্যাবাউট প্রসিজার এন্ড জব প্রিপারেশন ফর ইউনাইটেড নেশনস এজেন্সিস। তো অনেকগুলো এজেন্সির কথা মানে আমাদের বক্তা বললেন, এবং প্রসিজারটা সম্ভবত বলা হয় নাই জহির, হয়তো যখন আমাকে জানিও কখন আমি সেটা বলতে পারি। না, এখনই বলে দিতে পারেন যে কোন প্রসিজার গুলো অনুসরণ করা যায়, কারণ আমরা স্কিলের বিষয়টা শেষ করেছি, এখন আমরা প্রসিজার নিয়ে আলোচনা করতে পারি নাকি? আচ্ছা, এইটা শুধুমাত্র ইউএন না, মানে গাইডলাইনটা সবার জন্য একরকম। কোন একটা ন্যাশনাল এনজিও, ইন্টারন্যাশনাল এনজিও বা ইউএন এজেন্সিতে জব সার্চ করতে হলে সার্চেরও আবার মানে একটা ইয়ে থাকতে হবে, একটা টার্গেট থাকতে হবে যে আপনার ইন্টারেস্ট কোন জায়গায়, কোন অর্গানাইজেশনের সাথে আপনি কাজ করতে চান, তাদের রিকোয়ারমেন্ট কি, তারা কি নিয়ে কাজ করে, সেই বিষয়টা প্রতিনিয়ত আপনি একটু বোঝার চেষ্টা করবেন, পড়ার চেষ্টা করবেন। কখনো যদি মনে হয় যে না ইউএনওডিসি তে আমি ইন্টার্নশিপ করব বা কোনো চাকরি করব, তাহলে দেখেন যে ইউএনওডিসি তাহলে ওয়েবসাইটে একটু সার্চ করেন তারা কি নিয়ে কাজ করে, ওই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করেন, যে কাজ আছে ওয়েবসাইটে সেগুলো পড়েন, অ্যাক্টিভিটিস। অথবা ধরেন আপনি ফর এক্সাম্পল ইউএনডিপির সাথে আপনি কাজ করবেন, ওয়েবসাইটে একটু ঘাটেন, দেখেন
বা অন্য কোনো সংস্থার সাথে কাজ করলে সেটা ঘাটেন, দেখেন, ওটা একটু বোঝার চেষ্টা করেন যে এই সংস্থাটা এই বিষয় নিয়ে কাজ করে। এবং আপনি দেখেন যে অ্যাজ এ স্টুডেন্ট অফ ল বা আপনারা যদি অন্য কোনো ডিপার্টমেন্টের এখানে থেকে থাকেন, ওই বিষয়ে মানুষদের ওখানে কাজের সুযোগ আছে কিনা, যদি থেকে থাকে আপনি সেই সেই বিষয়গুলো নিয়ে আপনি একটু পড়াশোনা করেন, প্লাস ওখানে কাজ করতে গেলে কি স্কিলস লাগবে আপনি সেটা আইডেন্টিফাই করেন যে আমার ওখানে এই স্কিল থাকা জরুরি, সেগুলোকে এখন থেকেই বাড়াইতে হবে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে হবে, মানে রেগুলার পড়াশোনার সাথে সাথে এই বিষয়গুলো শিখতে হবে। বিভিন্ন কোর্স আছে, যেমন সিভি রাইটিং কিভাবে করতে হয় সেটা আপনাকে শিখতে হবে, কিভাবে একটা কভার লেটার শিখতে হয়। আমি সম্ভবত মাস্টার্স শেষ করার পরেও আমার খুব একটা ক্লিয়ার আইডিয়া ছিল না হোয়াট ইজ এ কভার লেটার, মানে ভেরি ফ্র্যাঙ্ক। আমিও কিন্তু শিখেছি। আচ্ছা, যখন আমি একটা চাকরিতে অ্যাপ্লাই করব, ওখানে হয়তো মানে লেখা ছিল এরকম সার্কুলারে যে আপনি আপনার সিভি এবং কভার লেটার পাঠান এই ইমেল অ্যাড্রেসে। এখন সিভি তো চিনি, এইরকম এরকম ইনফরমেশন দিয়ে আমি সিভি লিখবো, কভার লেটার কি? তখন আমি সার্চ করলাম যে হোয়াট ইজ কভার লেটার ফর জব অ্যাপ্লিকেশন, তখন থাউজেন্ডস অফ এক্সাম্পলস আমার সামনে চলে আসলো। আমি দেখলাম যে একটা কভার লেটার এরকম, তাহলে আমাকেও ওরকম করে একটা কভার লেটার লিখতে হবে, কিন্তু ওটা আবার কপি পেস্ট করলে হবে না, ওই আপনাকে সার্কুলারটা পড়তে হবে যে ওখানে কি আছে। হ্যাঁ, কভার লেটারের উদ্দেশ্য আপনাকে বুঝতে হবে যে একটা কভার লেটারে আপনি কি লিখবেন, যে সেখানে কি চাচ্ছে। অনেক সময় বলে দেয় যে আপনার কভার লেটারে আপনি যে এখানে মানে জবের জন্য অ্যাপ্লাই করছেন এটার আপনি মোটিভেশন লিখবেন এবং আপনার কাজের এক্সপিরিয়েন্স লিখবেন। তার মানে হচ্ছে আপনার মোটিভেশনটা, ধরেন এখানে লেখা আছে যে আপনি ইউএনওডিসি তে ইন্টার্নশিপ জন্য অ্যাপ্লাই করছেন, তা আপনার কভার লেটারে লেখা আছে যে আমি বড় হয়ে আইনজীবী হতে চাই, ইউএনওডিসি তে কাজ করলে আমি ভালো আইনজীবী হতে পারবো, তাহলে কিন্তু এই শুরুতেই আপনার অ্যাপ্লিকেশন এখানে শেষ। অথবা ধরেন আপনি একটা অ্যাপ্লিকেশন করলেন ইউএনওডিসি তে। এরকম একটা উদাহরণ দিতে পারি যে আমি একবার মানে ক্যাডেটে ভর্তি পরীক্ষা এরকম হয়েছিল যে আমাকে ভাই জিজ্ঞাসা করা হলো যে তুমি ক্যাডেট কলেজে কেন পড়তে চাও, আমি বললাম আমি ডাক্তারি পড়তে চাই। এটা বলার ভুল হয়েছিল আমার মনে হয়, কারণে আমি চান্স পাইনি। এটা ডেফিনেটলি হতে পারে। ডেফিনেটলি, যে যে ডাক্তার হতে চায় তার তো ক্যাডেটে পড়ার দরকার নাই। এক্স্যাক্টলি। তো এটা একটা হ্যাঁ, তো হ্যাঁ আপনি কন্টিনিউ করেন, আমি আবার ইয়ে করেছি। হ্যাঁ, তো সেটাই বলছিলাম যে মানে আবার দেখা গেল যে একটা সিভি আপনি তৈরি করলেন এক জায়গার জন্য, সব জায়গার জন্য আপনি একই সিভি দিয়ে দিচ্ছেন, হবে না। তার মানে কি, আপনি সার্কুলারটা ভালো করে পড়তে হবে। আমরা যে মোট কোড করি না, মোট কোডে কি করতে হয়, ফ্যাক্টটা ভালো করে পড়তে হয়। যেমন আমি মোট শুরু করেছিলাম, মোটে আমি খুবই ভালো ছিলাম না, কারণ হচ্ছে আমি সময় খুব একটা দিতে পারি নাই। ফার্স্ট ইয়ারে আমি কিছুদিন মোট করেছিলাম, তো একটা ফার্স্ট ইয়ারে আমিও বেশ উৎসাহী ছিলাম। হ্যাঁ, যে তারপরে আমাকে দিয়ে হয়তো হবে না মোট, কারণ হচ্ছে আমি পরে গিয়ে বুঝলাম যে আচ্ছা তাহলে এই হচ্ছে বিষয়, যে আমি তখন চিন্তা করলাম যে আচ্ছা কিভাবে আমি কি বলবো আসলে যাদের সামনে গিয়ে। তো এটা এখন একটু একটু গ্রাজুয়ালি বুঝছি, তার মানে মোটে ভালো করতে হলে আপনাকে ওই ফ্যাক্ট পড়তে হবে, একবার না অনেকবার, মানে ফ্যাক্টটা পুরো জানতে হবে, ফ্যাক্টের সাথে ল অ্যাপ্লাই করতে হবে এবং অপোনেন্ট কি যুক্তি দেয় সেগুলো করতে হবে, তাদের সাবমিশন। তো এখানে জবের জন্য যেটা করতে হবে যে সার্কুলারটা ভালো করে পড়তে হবে। আপনি একটা সার্কুলার হাতে নেন, নিয়ে ওখানে দেখেন যে সে ওখানে রিকোয়ারমেন্ট কি চাইছে, এখানে দেখবে যে তার এই এডুকেশনের এই এই সাবজেক্ট আমার দরকার, তার মানে আপনার যদি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে ওই চাকরি আপনার জন্য না। হ্যাঁ, তারপরে ওখানে লেখা থাকবে যে আপনার আমরা চাই 5 বছরের এক্সপিরিয়েন্স অন ট্রাফিকিং অ্যাওয়ারনেস বিল্ডিং বা ট্রাফিকিং প্রসিকিউশন, অথবা 5 years এক্সপিরিয়েন্স অন ট্রেনিং এক্সপিরিয়েন্স, অথবা 5 year এক্সপিরিয়েন্স অন রিসার্চ ইন দ্য এরিয়া অফ অ্যাক্সেস টু জাস্টিস। আপনি দেখবেন যে আপনার সাথে ম্যাচ করছে কিনা। এখন আপনি ধরেন একজন ফ্রেশার্স, এখন একটা সার্কুলারে লেখা আছে যে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, আপনি যতই আপনি অ্যাপ্লাই করেন ওই চাকরির জন্য আপনাকে ডাকবে না। তার মানে আপনার সাথে ম্যাচ করে এরকম চাকরির জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো শুরুতেই
মানে ফুল টাইম চাকরির জন্য কেউ অ্যাপ্লাই করলে ফ্রেশার্স হিসেবে যেখানে 2-3 বছরের এক্সপিরিয়েন্স চায় ওখানে নিতে চায় না। তার মানে স্ট্র্যাটেজিক হচ্ছে যে আপনি এখন যাই পাবেন কিছু একটা করেন। হ্যাঁ, প্রয়োজনে আপনি পত্রিকায় লিখেন, কোথাও এমনি আপনি কাজ করেন, ভলান্টিয়ারশিপ করেন, হ্যাঁ, ইন্টার্নশিপ হতে পারে বিভিন্ন ইন্টার্নশিপ অর্গানাইজেশন, করেন, আপনি আপনি যেমন বললেন। চেম্বারে কাজ হ্যাঁ, করেন। হ্যাঁ, হ্যাঁ। এগুলো হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স, যে আপনি বলতে পারবেন যে আমি আমার কাজে আমি এই কাজগুলো করেছি, এই স্কিলস আমার আছে। তো কিন্তু ভাই, যখন আমি কিন্তু বলতে পারিনি, আমি দুটো অর্গানাইজেশনে কাজ করেছিলাম মোটামুটি, কিন্তু কোথাও যে বলিনি আমি সব জায়গায় কাজ করেছি। আমার ওই কাজে লাগেনি, ভবিষ্যতে কাজে লাগবে না এটা বলা যাচ্ছে না, তবে কাজে লাগতে পারে, যেমন বিভিন্ন। লাগতে পারে অবশ্যই। হ্যাঁ, লাগতে পারে। তো এটা হচ্ছে বিভিন্ন জায়গায় ইন্টার্নশিপ করবেন, যেমন আমাদের বক্তা মাহাদি হাসান উনি বললেন যে উনি ইন্টার্নশিপ দিয়ে শুরু করেছিলেন হিউম্যান রাইটস, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে। বিভিন্ন অর্গানাইজেশনে ইন্টার্নশিপ করা যায়। কেউ যদি ধরেন লেবার রাইটস নিয়ে কাজ করতে চান, সলিডারিটি সেন্টার আছেন আমেরিকান, মানে ইউএসএ দ্বারা পরিচালিত হয়। তো সেখানে আপনি ইন্টার্নশিপ করা যায় 3 মাস পর পর। আমি দেখি এদের বোধহয় এটা এখনো কন্টিনিউ করছে, তাদের ওয়েবসাইটে যে আপনারা এটা দেখতে পারেন। বিভিন্ন অর্গানাইজেশন এরকম ইন্টার্নশিপের মানে অপরচুনিটি দিয়ে থাকে। এই এখানে জায়গা থেকে শুরু করতে পারেন। হ্যাঁ, একটা বিষয় আমি বলে নেই, ওটা হ্যাঁ, হ্যাঁ, পরে বলুন। ভুলে যেতে পারি। তোমার অবশ্যই। কথা থেকে বলার পরে আমার মনে হলো, কেউ যদি, তুমি বললা যে লেবার ইস্যু নিয়ে যদি কাজ করে, হ্যাঁ, তার মানে কি লেবার ইস্যু নিয়ে, আমি যে আমার আলোচনায় শুরুতেই বলেছিলাম জাতিসংঘে এমন কোন সংস্থা আপনি পাবেন না যেটা নাই কোনো একটা কাজের ক্ষেত্র হিসেবে লেবার ইস্যু নিয়েও কাজ করে। সেটার জন্য কি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন জাতিসংঘের, হুম, এটা হচ্ছে আইএলও। জাতিসংঘের। হ্যাঁ, হ্যাঁ। আর রাইট। সলিডারিটি সেন্টার হচ্ছে একটা এখন মানে একটা বিশেষ একটা দেশের ইন্টারন্যাশনাল এনজিও, অর্গানাইজেশন, এবং যেটা তুমি এনজিও। বললা যে ইউএসএআইডি হচ্ছে এক ডোনার, হয়তো ম্যাক্সিমাম ওদের কাজগুলো ইউএসএআইডি ফান্ডে হয়, যেহেতু এটা ইউএস বেসড ইন্টারন্যাশনাল এনজিও। এখন আমি বলছি যে কেউ যদি বলে যে আমি তো আইএলও তে কাজ করব, এখন তার তো আগে ওই বিষয়ে দক্ষতা থাকতে হবে, লেবার ইস্যু নিয়ে তার কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এটা হইতে পারে যে এরকম যে সলিডারিটি সেন্টার আছে, এই ধরনের কাজের সাথে এই সংস্থার সাথে ইন্টার্নশিপ করতে হবে, ভলান্টিয়ারশিপ করতে হবে, বা এন্ট্রি লেভেল কোনো জব যদি থাকে যেখানে হয়তো 1 বছরের এক্সপিরিয়েন্স চায়, সেখানে অ্যাপ্লাই করেন। আবার এই আইএলও ইন্টার্ন নেয়। আমার ইন্টার্নশিপ হয়েছিল আইএলও তে, কিন্তু আমার ওই তখন ফুল টাইম জব হয়ে যাওয়ার কারণে আমি আর তখন যেতে পারিনি। তো এই এই হচ্ছে বিষয়। আবার হয়তো কারো আইএলও তেও ইন্টার্নশিপ হলো না, ভলান্টিয়ারশিপও হলো না, সলিডারিটি সেন্টারেও হলো না, তাইলে আপনি সার্চ করেন, একটু রিসার্চ করে দেখেন যে লেবার ইস্যু নিয়ে আর কে কে কাজ করে। আপনি হয়তো গভর্নমেন্টের লেবার মিনিস্ট্রি আছে, লেবার এন্ড এমপ্লয়মেন্ট মিনিস্ট্রি, দেখেন ওই সরকারি জায়গাগুলোতে মিনিস্ট্রিতে অনেক সময় কিন্তু ইন্টার্ন নেয় বা কাজের সুযোগ থাকে, আপনি সেগুলোতে কাজ করেন। কিংবা আপনি লেবার নিয়ে কোনো গবেষণা সংস্থা আছে কিনা সেখানে আপনি কাজ করেন। বা লেবার নিয়ে, যেমন আওয়াজ ফাউন্ডেশন নামে একটা সংস্থা আছে, তারা লেবার নিয়ে, ন্যাশনাল এনজিও, তারা কাজ করে। আবার এই যে বিলস আছে, তারা লেবার নিয়ে গবেষণা করে। হ্যাঁ, তারপরে লেবার ইস্যু নিয়ে লেবার কোর্ট আছে, আপনি ওখানে যান, কোর্টে দেখেন যে এখানে লেবার ইস্যু নিয়ে যারা ওকালতি করে যে চেম্বারে, আপনি সেখানে ওই লেবার ইস্যু নিয়ে ওই চেম্বার গুলোতে আপনি কাজ করেন। সো আপনার ওই একটা ক্ষেত্র আপনাকে সিলেক্ট করতে হবে যে এই সেক্টরে আমি কাজ করতে চাই, এবং সেই অনুযায়ী আপনাকে প্রিপেয়ার করতে হবে। মানে আপনি জাস্ট একটা সুন্দর করে, যতই সুন্দর করে আপনি সিভি বানানো শিখেন কিংবা কভার লেটার বানানো শিখেন, কাজ হবে না। তার মানে সবকিছুই দরকার। ওই যে আমি শুরুতে বলেছিলাম যে আপনি মানে জজ হবেন, আপনি এত ডেডিকেশন দিবেন, এখানেও কিছু ডেডিকেশন থাকতে হবে। মানে আপনি যাই করতে চান ওটার পিছনে অনেক এফোর্ট দিতে হবে, তাছাড়া মানে সেটা রেজাল্ট পাওয়াটা খুব একটা সহজ হবে না। হ্যাঁ, ধন্যবাদ। আমরা অনেকখানি সময় পার করে ফেলেছি, আর কিছু সময় আছে আমাদের। তার মধ্যে আমাদের বেশ কিছু প্রশ্ন জমে আছে অনেকগুলোই। ইতিমধ্যে প্রশ্নের কিছু মানে বেশ খানিকটা আপনি টাচ করেছেন, স্পর্শ করেছেন। সেগুলো আমরা কিছু কিছু স্কিপ করে যাব। আর বিশেষত আমি বলবো এই শেষ সময়টাতে ছাত্রছাত্রী আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আপনার বক্তাকে জিজ্ঞাসা করতে পারেন, কারণ এটা আপনাদের জন্য। আপনারা বুঝে নিতে হবে যে
কিভাবে আপনি ক্যারিয়ার পাথটা ঠিক করবেন, লক্ষ্যটা নির্ধারণ করবেন, সে বিষয়ে আপনার প্রশ্নটা থাকতে পারে এবং সেটা আপনি সমাধান করে নেবেন, এটাই এই সেশনের উদ্দেশ্য। তো দুটো প্রশ্ন ছিল স্যার। স্যার আপনাকে হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ স্যার আমার আগের প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য। স্যার আমি ওই যে ওয়েবসাইটের মধ্যে দেখেছিলাম যে দেখা যাচ্ছে যে রিলেভেন্ট যে আমরা হচ্ছে লিগাল লিগাল অপশনে তো আমরা হচ্ছে অ্যাপ্লাই করতে পারি ল স্টুডেন্ট হিসাবে। তাছাড়া দেখা যাচ্ছে সোশ্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্সের সঙ্গে আমরা লতে অ্যাপ্লাই করতে পারছি। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কোন জবগুলোতে অ্যাপ্লাই করব সেটা আমরা কিভাবে নির্ধারণ করব? আরেকটা হচ্ছে আমরা যে সামাজিক সংগঠনগুলোতে কাজ করছি, যেমন হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল গ্রুপের ইএস গ্রুপ, প্রথম আলো বন্ধু সভা, তো এইগুলোকেও এক্সপিরিয়েন্স হিসেবে দেখা হয় কিনা, তো স্যার এই বিষয়টা জানতে চাচ্ছি। জহির, এই প্রশ্নের উত্তর কি আমি দিব না তুমি শুরু করবে? এটা আপনি দিন, আপনার প্রথম অংশটা এবং দ্বিতীয় অংশটা আপনি উত্তরটা দিন। হ্যাঁ, আচ্ছা, এখানে আসলে কোনো এক্সপিরিয়েন্সই কি বলে মানে ফেল না না। কাজে লাগে না এমন না, হ্যাঁ, যে আমরা বলি না ফেল না না। তো প্রত্যেকটা এক্সপিরিয়েন্স আইদার সেটা ভালো হতে পারে খারাপও হতে পারে, সব এক্সপিরিয়েন্সই কাজের। আর যেমন এই যে বন্ধু সভা কিংবা এরকম রিলেটেড যে কাজগুলো আছে, এগুলো মানে একইভাবে এগুলোকে মানে এক্সপিরিয়েন্স হিসাবে ধরা হয় একটা সার্টেন লেভেলে। যেমন আমরাও ইন্টার্নশিপের সার্কুলার দিয়ে থাকি, তখন হয়তো 100-200 অ্যাপ্লিকেশন পড়লো, তখন আমরা কিভাবে সর্টিং আউট করি যে একটা স্টুডেন্ট যে আমাদের সাথে ইন্টার্নশিপ করবে, আমাদের এখানে 3 মাস বা 6 মাসের জন্য আমরা নিয়ে থাকি, তো একজন যে আমাদের সাথে 6 মাস 3 মাস কাজ করবে, তাকে যদি রিক্রুট করি সে তার ওই মোটিভেশনটা আছে কিনা, কিংবা তার কাজের সাথে সম্পৃক্ততা কিছুটা আছে কিনা, ওগুলো আমরা দেখতে চাই। তখন যখন দেখি যে এরকম বন্ধু সবার সাথে কাজ করেছে বা এরকম ইন্টারেস্টিং কিছু কাজের অভিজ্ঞতা আছে, তাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু এগিয়ে থাকে। এর মধ্যে কারো যদি মানে অ্যাপ্লিকেশনটা মানে ওই কভার লেটার, সেটাতে তার মোটিভেশনটা রিফ্লেক্টেড হয়েছে কিনা ঠিক মতো, সেই কভার লেটার লিখতে গিয়ে তার ইংরেজি ঠিক মতো শুদ্ধ হয়েছে কিনা, ওইটাও কিন্তু একটা রাইটিং স্কিলস হিসেবে কি বলে আমরা জাজ করি। সেই জন্য সিভিতে এবং কভার লেটারে খুবই কেয়ারফুলি ওগুলোকে ডেভেলপ করতে হবে, যাতে করে ওখানে কোনো স্পেলিং মিস্টেক না থাকে, খুবই গুছানো এবং সুন্দর করে লেখা থাকে, যাতে করে এটা কমিউনিকেটিভ হয়, যে আপনারা কি বোঝাতে চাচ্ছেন সেইটা যাতে থাকে। আর আরেকটা বিষয় যে কোন জবের জন্য অ্যাপ্লাই করব, এইটা আসলে উত্তর দেওয়াটা ডিফিকাল্ট। কারণ হচ্ছে এটা মানে আস্ক ইউরসেলফ যে আপনি কি করতে চান। ওই যে আমি বললাম দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে হবে, যে আপনি কি শুধুমাত্র একটা জবের জন্যই অ্যাপ্লিকেশন করতে চান, যে কোনো জব হলেই আমি একটা করব। ওই যে যেমন আমাদের আগে বাংলা ছবিতে যে জসিম বলতো আমাকে যে কোনো একটা কাজ নিন আমি করব, হ্যাঁ, কোনো চাকরি নাই তার, হবে না। হ্যাঁ, তো আপনাকে পার্টিকুলার কিছু এরিয়ার জন্য নিজেকে তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে। এবং ওই যে অ্যাপ্লিকেশন করবেন আপনি টিওআর এ দেখবেন যে আপনার সেই আপনার ইন্টারেস্টের সাথে সেটার সম্পর্ক কতটা আছে। তো এই জন্য তবে এখানে একটা কথা বলে রাখি যে কোনো যদি ইন্টার্নশিপের জন্য সার্কুলার হয়, সেটার জন্য হয়তো খুব বেশি মানে এক্সটেন্সিভ এক্সপেরিয়েন্স থাকতে হবে, থাকতে হবে এমন না, ওগুলোর জন্য আপনি অ্যাপ্লাই করেন। আর আরেকটা সবার জন্য আমি বলছি যে জাতিসংঘের একটা ইনিশিয়েটিভ আছে ইউএন ভলান্টিয়ার বলে এটাকে। বাংলাদেশের ইউএন ভলান্টিয়ার ফেসবুক পেজটা আপনি লাইক দিয়ে রাখেন, কিংবা অন্যান্য ইউএন এজেন্সির বা ইন্টারন্যাশনাল এনজিও বা ন্যাশনাল এনজিওর ফেসবুক পেজগুলো লাইক দিয়ে রাখেন। এখানে যখনই সার্কুলার হয়, কোনো ইন্টার্ন চায় বা কোনো এন্ট্রি লেভেল জব সার্কুলার হয়, ওরা শেয়ার করে। হ্যাঁ, আর এগুলো সার্চ করার জন্য বিডি জবস খুবই চমৎকার একটা প্ল্যাটফর্ম। আপনি বিডি জবসে সার্চ করেন, সেখানে এনজিও সেক্টর বা ডেভেলপমেন্ট এটা নিয়ে আলাদা একটা সেগমেন্ট আছে, আপনি সব খুঁজতে হবে না, শুধুমাত্র ওইটা খোঁজেন। অথবা আপনি কিওয়ার্ড দিয়ে সার্চ করেন ইন্টার্নশিপ বা ইন্টার্ন দিয়ে, দেখেন কিরকম রিলেভেন্ট ওরকম সার্কুলার আছে কিনা। তখন যদি আপনার ব্যাকগ্রাউন্ডের কাউকে ওদের প্রয়োজন হয়, put the CV, send the CV to their email or the system,
এবং আমার মনে হয় এইগুলো ফলো করলেই আহ, সেটা ইয়ে হয় আর কি। এটাই প্রসিজার আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, তো বক্তাকে ধন্যবাদ এই সুন্দর করে উত্তরগুলো দেওয়ার জন্য। তো আমরা উপস্থিত দর্শক শ্রোতা শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা আপনারা প্রশ্ন করতে পারেন। আর আমরা মোটামুটি এই সেশনে মূল যেটা জানার আমরা মোটামুটি গুছিয়ে এনেছি। এখন আরো কিছু প্রশ্ন আছে আমাদের, সেটার উত্তর আমরা খোঁজার চেষ্টা করব, যদি আপনাদের কোনো প্রশ্ন না থেকে থাকে তাহলেই। আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা কারো? নেই? তাহলে আমরা ক্লোজিং এর দিকে যাই। এবং আচ্ছা, ক্লোজিং করার আগে আমার একটু শেয়ার করার আছে জহির। না না না, এখনই ক্লোজিং হয়ে যাচ্ছে না, আমার আরো কিছু আচ্ছা, বক্তব্য ইয়াও আছে, আপনি অবশ্যই শেয়ার করবেন। তো ক্লোজিং মানে শেষের দিকের প্রশ্নগুলো আমি জিজ্ঞাসা করব। সেটা হচ্ছে এই জব রিলেটেড, জব ভালো দিক, দিক, চ্যালেঞ্জিং দিক, সুবিধার দিক ইত্যাদি বিষয়গুলো নিয়ে, অর্থাৎ এই ফিল্ডে হিউম্যান রাইটস ক্যারিয়ার পাথে যে বিভিন্ন ক্যারিয়ারের আপনি স্বপ্ন দেখালেন এবং আমাদের শিক্ষার্থীরা স্বপ্নের জাল বুনতে থাকবে, এবং সেই ক্ষেত্রে মানে আমরা জানতে চাইবো যে চ্যালেঞ্জের দিক এবং সুবিধার দিকগুলো কি কি, এবং আপনার কোনগুলো ভালো লাগে, কোনগুলো যদি না থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো, সেই রকম এক্সপেরিয়েন্সের জায়গা থেকে আচ্ছা, বলবেন। প্রথমে তাহলে খারাপ লাগার দিকটা বলি। প্রথমে খারাপ লাগার দিক। হ্যাঁ, আচ্ছা খারাপ লাগার আচ্ছা, দিকটা খারাপটা আমি আগে বলি। বলাই ভালো, কারণ ভালোটা নিয়ে ওনারা বাসায় যাবেন, মানে বাসায় তো আছেনই, বাসায় থাকবেন। হ্যাঁ, তো খারাপ লাগার দিকটা হচ্ছে যে উম, মানুষ এটাকে বুঝে না। তো এটাকে আমি এখন আর খারাপ লাগাই না, শুরুতে লাগতো। যেমন আমার অনেক রিলেটিভস আছে, তারা বুঝতে পারে না আমি কি করি। তো শুরুতে এটা খুব স্ট্রাগল করছিলাম। আমার একদম ক্লোজ ফ্যামিলি মেম্বার্স তারাও অনেক সময় বুঝে না যে আমার আসলে কাজ কি কি করি, কিন্তু এখন আস্তে আস্তে কিছুটা বুঝতে চেষ্টা করছে। এখন ওরা বুঝুক না বুঝুক, ওরা আমার কাজকর্ম বা আমার লাইফস্টাইল দেখে অ্যাটলিস্ট এতটুকু ধারণা করছে যা কিছুই করছি ভালো কিছু করছি। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। কারণ জাতিসংঘ কি, এটা এটা কিভাবে কাজ করে। কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ, বিশেষ করে ঢাকার বাইরে, আমাদের তো এক্সটেন্ডেড অনেক ফ্যামিলি থাকে। তো ঢাকার বাইরের লোকজন সেখানে ওরা চায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, মাস্টার্স করেছে, সর্বোচ্চ শিক্ষা সেখানে লতে পড়ে তো সবাই মানে উকিল হয় কিংবা ব্যারিস্টার হয় কিংবা জজ হয়, তাহলে তুমি তো কিছুই হইতে পারলা না। তো তাদের মানে খারাপ লাগাটা এই ওরা আমাকে এটা বলে এটা না যে তাদের আসলে ভালো লাগার জায়গাটাতে আমি থাকতে পারলাম না, যে তাদের মনোরঞ্জন আমি করতে পারলাম না, নিজের মনোরঞ্জন করলাম যে আচ্ছা আচ্ছা। আমার এটা ভালো লাগে যে না আমি না না, এটা করছি। কিন্তু সমাজের সমস্ত কিছুকেই মানে মানে, মেনে নিয়ে তাদের কষ্ট পাওয়ার দরকার বলে আমি মনে করি না। আমার একটা অভিজ্ঞতার কথা বলি। গ্রামে মাঝে মাঝে ইদানিং বেশি যাওয়া হয়, বিশেষত বাবার মৃত্যুর পরে, কারণ আব্বুই গ্রামে থাকতেন, গ্রামের সমস্ত কিছু দেখে রাখতেন, এখন উনি নিয়ে আমাদেরকে যেতে হবে, এটা হচ্ছে মানে স্বার্থগত কারণেই আমাদেরকে যেতে হবে, টানের হুম কারণের চেয়েও যেটা বড় বড় কারণ। তো এখন গ্রামের লোকজন বলে, তো তুমি জজ হচ্ছ না কেন, আমরা তো এই গ্রামটাকে জজের গ্রাম বলে মানে পরিচয় করে দেবো, ইত্যাদি ইত্যাদি হুম বলে। তখন আমি ঝাড়ি ছাড়ি যে আমি জজ হব না, আমি জজের নিয়োগ করতে হবো, আমি আমি তো এরকম মাঝে মাঝে ঝাড়ি ছেড়ে তাদের উপরে একটু আমার প্রভাবটাকে অক্ষুণ্ণ রাখতে হয়, যে না আমি একেবারে মানে সিলি কোনো কাজ করছি না, ফালতু কোনো কাজ করছি না, গুরুত্বপূর্ণ কাজ করছি। তো এরকম হয় আমাদের। যেটা হচ্ছে আমাদের সমাজের একটা মানসিকতা হচ্ছে সরকারি চাকরি মানে হচ্ছে খুবই সিকিউর চাকরি, এবং এটা সামাজিকভাবে এটার মর্যাদা অনেক বেশি। এই জায়গা থেকে হয়তো আমাদের ভবিষ্যতে মুক্তি হবে, তবে আমরা সেই চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি, যে সরকারি চাকরি না করেও মানে আহ, কিভাবে টিকে থাকা যায় হুম। ভালোভাবে। না, আমি সরকারি চাকরিকে মানে কোনো অংশেই সেটাকে কম গুরুত্বপূর্ণ বা আমি সেটা বলছি না। আমি বলছি যে দিস এরিয়া ক্যান বি অলসো ইন্টারেস্টিং। না না না, এবং এইটা অবশ্যই আমরা গুরুত্বপূর্ণ তো আমিও বলছি না, কিন্তু হ্যাঁ, আমরা
গুরুত্বপূর্ণ এক্স্যাক্টলি। হতে পারি। এখানে হ্যাঁ আমি just একটা কথাই বলবো যে এটার ইন্টারেস্টিং দিকগুলো যদি কেউ সত্যি সত্যিই জানতো, স্টুডেন্টরা হ্যাঁ মিনিমাম 30 থেকে 40% স্টুডেন্ট চেষ্টা করতো বাই হার্ট অ্যান্ড সোল এই সেক্টরে তার ক্যারিয়ার করতে। হ্যাঁ, তো ভালো দিকগুলো আমি এখন বলবো। মানে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি অনেক পার্টিসিপেন্ট তাদের ধৈর্যচ্যুতি হচ্ছে, সেটাও স্বাভাবিক, অনেকেই হুম লিভ করছে। তো ভালো দিক হচ্ছে যে এখানে আর নিজের মতো করে কাজ করা যায়, যে ইন্ডিপেন্ডেন্টলি। এবং এখানে সবচেয়ে যে বিষয়টা এনজয়েবল সেটা হচ্ছে যে হিউম্যান ডিগনিটির জায়গাটা থাকে, যে এখানে কাউকে অসম্মান করে কথা বলে না, এখানে বসি বিহেভিয়ার নাই, এখানে সবসময় কিভাবে ওয়েলবিং, পরিবার এবং নিজের ভালোর সুবিধার কথাটাই চিন্তা করা হয়। আর এই সেক্টরে কি বলে মানে এইটার স্ট্যান্ডার্ড স্যালারি আছে, যেটাতে মানে সম্মান নিয়ে বেঁচে থাকতে কোনো ধরনেরই কোনো সমস্যা হয় না। মানে ফিনান্সিয়াল ফ্রিডম এখানে নিশ্চিত, সেই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং সেখানে ফ্রিডম, যে আমি আজকে এই সংস্থায় কাজ করব, কালকে ওই সংস্থায় কাজ করব, হয়তো আমার একসময় আমি অপরচুনিটি পেলাম যে বিদেশে আমি চলে গেলাম, ইন্টারন্যাশনাল। এবং এটা কিন্তু সিভিল সার্ভিস, অনেকে এটা কিন্তু জানে না যে আমাদের জাতিসংঘের চাকরিগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল সিভিল সার্ভিস কমিশনের আন্ডারে। এখনই যদি তুমি সার্চ করো যে ইন্টারন্যাশনাল সিভিল সার্ভিস কমিশন, হ্যাঁ, বিসিএস হ্যাঁ কিন্তু ন্যাশনাল সিভিল সার্ভিস কমিশন, মানে সিভিল সার্ভিস। হ্যাঁ না হ্যাঁ দারুণ বলেছেন। হ্যাঁ এ বিষয়ে আমি আগে থেকে একটু সার্চ করার আমি করেছিলাম এবং আমার খুব ইন্টারেস্টিং লেগেছে এবং এই প্রশ্নগুলো আমি বেশ ইন্টারেস্ট ফিল করি। তো যাই হোক হ্যাঁ, তো এখানে অনেকে হ্যাঁ ন্যাশনাল ইন্টারন্যাশনাল সিভিল সার্ভিস বললে তো আপনি যখন ইন্টারন্যাশনালি কোনো জবে চলে যাবেন, তো সেখানে সেগুলো কিন্তু সিকিউর, কি বলে মানে গভর্নমেন্ট জবের মতোই সিকিউর, এবং ইন্টারন্যাশনাল সিভিল সার্ভিস কমিশন সে আন্ডারে হয়। এবং সেটার জন্য ওরকম প্রতি বছর নিয়োগ হয় গ্লোবালি, এটাকে বলে ওয়াইপিপি। আপনারাও যারা এখানে পার্টিসিপেন্ট আছেন, অবশ্যই আমি বলবো যে এরকম চোখ রাখবেন যে কখন জাতিসংঘের ওয়াইপিপি ইয়াং প্রফেশনালস নিয়োগ হয়। এগুলো বিসিএস এর মতোই বিভিন্ন রিটেন হয় বা ভাইবা হয়, এবং খুবই রিগোরাস পরীক্ষা। এবং এখানে সবকিছুরই কিন্তু আছে, সার্টেনটি আছে। এখানে এই যে আমরা বলি পেনশন বা গ্র্যাচুইটি বা এটার যে সুবিধা, মানে জব বেনিফিট, এখানে কিন্তু 300% জব বেনিফিট দেওয়া হয়, যে বিশেষ করে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডে। হুম, আপনার আপনার হয়তো স্যালারি থেকে 10%, 10 টাকা গেলে জাতিসংঘ সেখানে আরো 20 টাকা দিবে, আপনার 30 টাকা হবে। তো আপনি চিন্তাও করতে পারবেন না যে একজন ইন্টারন্যাশনাল সিভিল সার্ভেন্ট যখন রিটায়ার করে ইউএন এর, যে তার কত জব বেনিফিট থাকে। সো হুম এবং এখানে আরেকটা সুবিধা হচ্ছে প্রচুর কি বলে, আমি যেটা এনজয় করি, বিভিন্ন কান্ট্রিতে আমার যাওয়ার সুযোগ হয়। এখানে সরকারের অনেক সিনিয়র লেভেল কর্মকর্তাদের সাথে কাজ করার সুযোগ হয়, এবং পলিসি মেকিং এ কন্ট্রিবিউশন করার সুযোগ থাকে। কারণ এটা তো এক্সপার্টিজের জায়গা, এবং জাতিসংঘকে সবাই সেভাবেই অ্যাকসেপ্ট করে একটা এক্সপার্টিজের জায়গা থেকে। তো সেটাও একটা ইন্টারেস্টিং বিষয়। তো এগুলো হচ্ছে আমি খুব এনজয় করি, এবং এগুলো হচ্ছে ভালো লাগার বিষয়। আর ওই যে এখানে প্রজেক্ট ভিত্তিক কিংবা নিয়োগ ভিত্তিক, এই নিয়োগটা কিন্তু জাতিসংঘের যে মহাসচিব, তার চাকরিও নিয়োগ ভিত্তিক। তো আপনি যদি মনে করেন যে একটা চাকরি আপনি নিয়ে এটা মানে একদম আপনার রিটায়ার পর্যন্ত যাবে না, এরকম চাকরি চান, তাহলে এটা না। এখানে আপনি স্কিলস থাকলে, আপনার ক্যাপাসিটি থাকলে আপনার চাকরি তো কোনোদিন যাবেই না, বরং আপনার কয়টা চাকরি আপনি করবেন ওটা আপনি মানে কি বলে নিজেই ডিসাইড করতে পারবেন যে আচ্ছা আমি এটা করবো না ওইটা করবো। হ্যাঁ, তো এখানে exactly। এমন হয় যে এই সেক্টরে আসলে লোক খুঁজে পাওয়া যায় না, যে এরকম একজন দক্ষ লোক আমরা চাই। জি এটা জি প্রচুর এফোর্ট দিতে হয়। ইভেন ইন্টারন্যাশনাল একটা কনসালটেন্সি ফার্ম মানে রিক্রুট করা হয় যে আমি এমন একজন প্রোফাইলের ব্যক্তি চাই, পাওয়া যায় না। এবং প্রচুর নিয়োগটা অনেকবার হয়, 3বার 4বার নিয়োগ হয়, কিন্তু ওই ব্যক্তিটাকে পাওয়া যায় না। তো এই হলো আমার বিষয়। না, তো ধন্যবাদ। যেটা বলছিলেন যে অনেক দেশে ঘোরার মানে সুযোগ হয়, তো আমি অনেক দেশে ঘোরার সুযোগ পাইনি। একটা মানুষের জন্য ফাউন্ডেশনের রিসার্চ প্রজেক্টের সাথে যুক্ত হয়ে আমি অনেকগুলো জেলা ঘুরতে পেরেছি। যারা ঘোরাঘুরি করতে ইচ্ছে করেন এবং তরুণদের মধ্যে এই প্রবণতাটা বেশ দেখা যায় তরুণ শিক্ষার্থীদের মধ্যে।
তারা এই ধরনের রিসার্চ প্রজেক্ট বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত হতে পারেন, বিভিন্ন জেলায় কাজের সুযোগ হবে, সেখানকার মানে মানুষজন, সংস্কৃতি এবং সেখানকার প্রকৃতি, দর্শনীয় স্থান ইত্যাদি তো দেখতে পারবেনই। পাশাপাশি আপনার কাজটা মানে প্রথমত কাজটা, তারপরে তো অবশ্যই পাশাপাশি এগুলো হবে। তো তার মানে দারুণ একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হচ্ছে এই হিউম্যান রাইটস এর ক্ষেত্রে আপনি যদি আপনার ভবিষ্যৎ গড়তে পারেন। এবং ইটস চ্যালেঞ্জিং বটে, কিন্তু ওই যে বললাম রোমাঞ্চকর বটে। চ্যালেঞ্জ না থাকলে রোমাঞ্চ থাকে না, সেটাই হচ্ছে আহ, মূল কথা। হ্যাঁ, এবং একটা অ্যাড করি তোমার সাথে জহির, যে মানে আমি একটা ট্রিপে গিয়েছিলাম ল্যাটিন আমেরিকাতে, এবং সেই কাজটা ছিল আমার ইন্টারপোলের সাথে, ইন্টারন্যাশনাল পুলিশের সাথে। হ্যাঁ, সো এই এক কথা এটা বলা যাবে না যে কতটা রোমাঞ্চকর। এবং প্রতিনিয়ত আমরা কিন্তু ইন্টারন্যাশনালি সেভাবেই কাজের সুযোগ হয়। জাস্ট আমি একটা উদাহরণ দিলাম। আচ্ছা, তোমার হয়তো অন্য কোনো প্রশ্ন থাকতে পারে, বাট সেই প্রশ্ন করার আগে আমি জাস্ট আজকে যারা অডিয়েন্স আছে সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই আজকে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। 1.5 ঘন্টা, ইটস এ গুড জি টাইম। জি তো আমি একটা লিংক শেয়ার করেছি এখানে ইউএনওডিসির। আমি যেহেতু ট্রাফিকিং এবং স্মাগলিং অফ মাইগ্রেন্টস ইস্যুতে কাজ করি, তো এখানে আমরা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের সাথেও কাজ করি। তো সেখানে আমাদের এই ইউনিভার্সিটি লেভেলে, টার্সিয়ারি লেভেলে এরকম 14টা মডিউল আমরা করেছি। এখানে যে জহির বা হ্যাঁ কে যেন দেখাচ্ছে। তো এই মডিউলগুলো অনেক রিচ, এবং আমি এই মডিউলগুলোর উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি ডিপার্টমেন্টের সম্প্রতি একটা ক্লাসও নিয়েছি। আরো হয়তো বেশ কিছু ক্লাস নিব গেস্ট লেকচারার হিসেবে। আমাকে ওনারা ক্রিমিনোলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান আমাকে ইনভাইট করেছিল। তো এই সম্পর্কে যদি আপনাদের খুব আগ্রহ থাকে তাহলে এই মডিউলগুলো পড়তে পারেন। কারণ হচ্ছে আমাদের যে টেক্সট, আমাদের হয়তো আপনাদের পাঠ্যতেও আছে যে ট্রাফিকিং আইনটা পড়ানো হয়, কিন্তু এই যে টেক্সট অফ ল পড়ে তো আসলে এটা বোঝা সম্ভব না। এটাকে বলে ট্রান্সনেশনাল ক্রাইম, মাল্টি কান্ট্রি এঙ্গেজমেন্ট এই ক্রাইমের সাথে। সো এটাকে ভালোভাবে বুঝতে গেলে আপনারা যদি জাস্ট এই মডিউলগুলো পড়েন, এই মডিউলগুলো খুবই স্ট্যান্ডার্ড। আমাদের 100রও বেশি পিয়ার রিভিউয়ার আছে যারা হচ্ছে বিভিন্ন ওয়ার্ল্ড রিনাউন্ড ইউনিভার্সিটির ক্রিমিনোলজির প্রফেসর। তারা প্রতিনিয়ত এগুলো আপডেট করে, খুবই রিসোর্সফুল। এবং সেক্ষেত্রে আপনারা এগুলো পড়তে পারেন। আমাদের বাংলাদেশে কোনো ফেসবুক নাই, আমাদের সাউথ এশিয়া, কারণ ইউএনওডিসি বাংলাদেশের কান্ট্রি অফিস নাই, আমরা হচ্ছে সবাই রিজিওনাল স্টাফ। তো ওখানে ইউএনওডিসি রিজিওনাল অফিস ফর সাউথ এশিয়া একটা ফেসবুক আছে, তারপরে ইউএনওডিসি গ্লোবাল ফেসবুক আছে। সেগুলোকে লাইক দিয়ে রাখতে পারেন। ওখানে ইন্টারেস্টিং বিষয় থাকতে পারে, মানে আপনাদের হয়তো ভালো লাগতে পারে। আমরা ইন্টার্নশিপ সার্কুলার দিয়ে থাকি, আপনারা সেখানে সেগুলোকে চোখ রাখতে পারেন যদি কখনো মনে করেন যে। ধন্যবাদ। এই যে বক্তার কাছ থেকে আমরা এই এক্সট্রা আর একটু ইনফরমেশন, ইন্টিমেট ইনফরমেশন গুলো পাচ্ছি, যাতে আমাদের শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে এই ধরনের কাজের ক্ষেত্রে মানে সুবিধা হয়। তো আমাদের আর কিছু প্রশ্ন ছিল, কিন্তু সময় শেষ হয়ে গেছে, এবং সার্বিকভাবে আমাদের এই যে হিউম্যান রাইটস ক্যারিয়ার পাথ সম্পর্কে আমরা সার্বিক একটা সুন্দর ধারণাই পেয়েছি। তো ওই কোশ্চেন গুলো না তুললেও হবে বলে মনে হয়। ওই কোশ্চেন গুলো খানিকটা ছিল ক্রিটিক্যালি এনগেজ হওয়া। আমি প্রফেশনাল দিকগুলোকে কিছুটা ক্রিটিক্যালিও এনগেজ হতে চাইতাম, কিন্তু সেটা আমাদের সময় নেই। আমার মনে হয় এখন হ্যাঁ স্টুডেন্টরা যদি কোনো কিছু বলতে চায় বা হ্যাঁ, সেটাই সবচেয়ে ভালো হয়। কথা বলতে চায়, লেট দেম এলাও। এক্স্যাক্টলি সেটাই আমাদের। এমন না, কমেন্টও হতে পারে যে আপনার এই ধরনের ডিসকাশন ভালো লেগেছে কিনা, বা আমাদের ওই যে আমি যে শেয়ার করলাম সে বিষয়ে কোনো ইন্টারেস্ট আছে কিনা। এবং আমাকে যদি বলা হয়, আই উইল বি হ্যাপি টু টেক অ্যানাদার ক্লাস অন পার্টিকুলারলি অন দোজ মডিউলস, এগুলোকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। জি জি হ্যাঁ, জি, সো থ্যাংক ইউ এনিথিং ইউ ক্যান শেয়ার, ফিল ফ্রি টু। এবং আমার ইমেল অ্যাড্রেসটাও আমি শেয়ার করে দিতে পারো জহির, যে জি তারা যদি প্রশ্ন করতে চায় এনি টাইম, জি ফিল ফ্রি টু আস্ক মি এনিথিং। অবশ্যই। যেমনটা বললেন আপনার বক্তা বললেন, আপনাদের কোনো কথা বলার থাকলে আপনারা বলে ফেলুন। আপনারা ফিল ফ্রি টু স্পিক আউট।
একটা প্রশ্ন বোধহয় এখানে আমি দেখতে পাচ্ছি যে এই প্রশ্নটা সার্বিকভাবে প্রাইভেট সেক্টরের জব নিয়ে, যে প্রাইভেট সেক্টরের জবকে সিকিউর করতে পারি না আমরা, মানে এটা বলতেছে। তো তো এটার উত্তর আমি কিঞ্চিত, এটা হচ্ছে সামাজিক পরিস্থিতির উপর নির্ভর করবে। আর একটা সময় রাষ্ট্র সমস্ত উদ্যোগের হোতা ছিল, রাষ্ট্রীয় চাকরি বাকরি সেই কারণে প্রধান আকর্ষণ ছিল, কিন্তু এখন বিজনেস বাড়ছে, নানা ধরনের মানে নন গভর্নমেন্টাল অ্যাক্টিভিটি বাড়ছে, সুতরাং এখন গভর্নমেন্ট জব হচ্ছে পুরো জব সেক্টরের খুবই মাইনরিটি অংশ, বাকি সমস্তটাই হচ্ছে প্রাইভেট সেক্টরে। সুতরাং প্রাইভেট সেক্টর একসময় মানে এখনই তো প্রতিষ্ঠিত হয়ে গেছে, কিন্তু যেটা হচ্ছে সামাজিক সম্মানের জায়গা থেকে, যে প্রতিপত্তির জায়গা থেকে, ক্ষমতা ব্যবহারের জায়গা থেকে, একজনের জামাই যদি ইয়া থাকে, মানে পুলিশ অফিসার থেকে, তার অন্য ধরনের ক্ষমতা, সেই ক্ষমতাটা হয়তো আমাদের বক্তার নেই, আমারও নেই, সুতরাং সেই ক্ষমতা হয়তো আমাদের নেই। সেদিক থেকে সিকিউর করা যাবে না, বরং রাষ্ট্রের সেই কাঠামোটাকে ভাঙতে হবে, যেখানে বিশেষ আমরা রাষ্ট্রের সুবিধা পেতে গেলে ওই পার্সন টু পার্সন যেতে হয়, ইনস্টিটিউশন দিয়ে যাওয়া যায় না, সেই জায়গা থেকে আমাদের বরং বেরিয়ে আসতে হবে। যাই হোক, পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হবে, সুতরাং হতাশ হবার কিছু নেই। বক্তা যদি এই ক্ষেত্রে কিছু অবশ্যই বলার আছে নিশ্চয়ই, কিন্তু সময় আছে না, কিনা। প্রাইভেট সেক্টরের জব সিকিউর করার দরকার নাই। প্রাইভেট সেক্টরে মানে কি বলে, নিজের স্কিলস থাকলে এবং সেই দক্ষতা থাকলে, ওরকম স্মার্ট হলে আমার মনে হয় চাকরি, ওই যে আমি বললাম শুরুতে, কয়টা করবে ওটা চিন্তা মানে শেষ করতে পারবে না। হ্যাঁ, এটা হচ্ছে প্রাইভেট সেক্টরের বিউটি, যে আপনার এখানে ভালো লাগছে না, আপনি মানে কি বলে বাধ্য হয়ে চাকরি করতে আপনাকে হবে না। আর যদি আপনার যদি কাজে মনোযোগ না থাকে, আপনি যদি প্রোডাক্টিভ না হন, কাজ করতে ভালো না লাগে, শিখতে আপনার আগ্রহ না থাকে, তাহলে আপনার পদে পদে বিপদ, এবং সেটা সব জায়গায়। হ্যাঁ, আপনাকে অনেক পার্টিসিপেন্ট মানে ধন্যবাদ জানিয়েছেন। তো আপনি দেখতে পাচ্ছেন, তো আমিও কিছু কিছু পড়ে শোনাই, কারণ আপনার প্রতি তাদের এবং আমারও যথেষ্ট কৃতজ্ঞতার জায়গা আছে, সুতরাং সেগুলো কিছু পড়ে শোনানো দরকার। যেমন একজন লিখেছেন তাসপিয়া বুশরা, যিনি আজকের প্রোগ্রামের পোস্টারটা করে দিয়েছেন, উনি অধিকাংশ ক্ষেত্রে আমার পোস্টারগুলো করে দেন, তো ওনাকে বিশেষভাবে ধন্যবাদ। উনি ছাড়া আমার এই পোস্টার করতে গেলে অনেক সময় লাগতো, প্রোগ্রাম আয়োজনের ক্ষেত্রে সেটা মানে ইয়া হতো। ওনাকে বিশেষভাবে ধন্যবাদ, এবং উনি আপনাকে ধন্যবাদ দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ স্যার ফর শেয়ারিং দ্য এক্সপেরিয়েন্স অ্যান্ড অল দ্য ভ্যালুয়েবল ইনফরমেশন উইথ আস। তারপরে মিশকাতুর রহমান মোমো বলছেন থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল ইনফরমেশন। এহসানুল ইমানও ধন্যবাদ জানাচ্ছেন। ফারিয়া হায়দার বলছেন থ্যাংক ইউ সো মাচ স্যার ফর দিস সেশন, অ্যান্ড আই থিঙ্ক it is a very beneficial session for us, knowledgeable session. So Faria Haidar abar bolchen je in future if we get more of this type of session and discussion, she thinks that they will be very happy and it's very informative session eta bolchen. সাদিয়া ইসলাম ধন্যবাদ জানাচ্ছেন। তো আপনাকে আপনার এই সেশনকে খুব গ্রেট, মহামান্বিত বলে আখ্যায়িত করেছেন। মাহাদি হাসান দ্য গ্রেট, তো আকবর দি গ্রেটের মানে উত্তরসূরি। হ্যাঁ, যাই হোক, তো এরকম। তো শাওলি কি বলছেন যে সাইফ রাসুল এশিয়া প্যাসিফিক থেকে জয়েন করেছেন, উনি ধন্যবাদ দিয়েছেন। তো এরপরে মাইমুনা জাহান শাওলি, ইরশাদ জাহান এশাব, তারপরে আইমান এম খান, ওনারা মন্তব্য করেছেন। তো ধন্যবাদ সবার পক্ষ থেকে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে আপনাকে পাবো আবার বিভিন্ন ক্ষেত্রে, এবং আপনি তো বললেনই যে আপনি মডিউলগুলোর উপর সেশন নিতে আমাদেরকে মানে করলেন, অফার করেছেন, সেটা খুবই গ্রেটফুল টু ইউ। আমিও ধন্যবাদ দিতে চাই সবাইকে। শুধু মডিউল না, কেউ যদি মনে করে বা আপনাদের কাছে যদি মনে হয়, জহির তোমার কাছে যদি মনে হয় যে না পার্টিকুলারলি
এটা তো একটা ওভারঅল ডিসকাশন, সেখানে যদি আমাদের জি। আরো স্পেসিফিক কোনো ডিসকাশন, যেমন হাউ টু প্রিপেয়ার এ সিভি বা কভার লেটার, হাউ টু বি প্রিপেয়ার্ড ফর জব অ্যাপ্লিকেশন, feel free to ask me. I will be happy to take session anytime, no problem. ধন্যবাদ ধন্যবাদ। আমরা আমি প্রথম দিকে কিছু সেশন ওভারঅল ধারণা দিলাম, তারপরে আমরা একদম ধরে ধরে বিভিন্ন স্পেসিফিক বিষয় ধরে ধরে আগাবো। সেক্ষেত্রে আপনাকে পাচ্ছি এটা ভেবে আমার খুবই আনন্দ লাগছে, এবং এই কাজ করতে আমার খুবই উৎসাহ লাগছে যে আমি ছাত্রছাত্রীদেরকে এই বিষয়ে আরো জানাতে চাই। আমি কি জানালাম, আপনারাই জানান এসে এসে, আমি জাস্ট একটু ইয়া করে দিই, কানেকশন ঘটিয়ে দিই। যাই হোক, আর কেউ কিছু বলতে চাচ্ছিলেন? কেউ কিছু বলতে চাচ্ছিলেন? স্যার, আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এবং একটা স্যার রিকোয়েস্ট করছি, স্যার যেহেতু বললেন যে ওয়াইপিপি বা ইয়ং প্রফেশনালস প্রোগ্রাম নিয়ে স্যার একটা সেশন যদি নেন তাহলে আমাদের জন্য উপকার হবে। কারণ স্যার আমরা আমাদের আশেপাশে যে বিষয়গুলো দেখতে পাই যে এখানে বিসিএস এর কোচিং আছে, আপনার অ্যাডভোকেটশিপের কোচিং আছে, কিন্তু ওয়াইপিপি নিয়ে বা ইউনাইটেড নেশনস এর ওই জবগুলো নিয়ে আমাদের কিন্তু এরকম কোনো গাইডলাইন্স নাই। এবং দেখা যাচ্ছে যে ওয়াইপিপি তে আমরা যারা বাংলাদেশি আছি, যে আমি আমার জানার মাধ্যমে শুধু হচ্ছে ওয়েবসাইট আছে, গুগলের মাধ্যমে আমি জানতে পারি, তাছাড়া কিন্তু কোনো অপশন নাই। তো স্যার যদি স্যার ওই বিষয়গুলো নিয়ে একটা সেশন নেন তাহলে আমরা উপকৃত হব। অবশ্যই অবশ্যই, না খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে এরকম কোনো কিছু নিয়ে নাই, অথচ এই সুযোগগুলো কিন্তু আফ্রিকান কান্ট্রি, ইউরোপের কান্ট্রি, আমেরিকান কান্ট্রি, ওরা কিন্তু অনেক ভালো ভালো জায়গায় আছে জাতিসংঘের। বাংলাদেশেরও আছে। তো আমার ধারণা এবার ওয়াইপিপি সার্কুলার হবে। সো দিজ আর দি ইন্টারন্যাশনাল সিভিল সার্ভিস। ওই ইনসিকিউরিটি নিয়ে কখনো ভাবতে হবে না। হ্যাঁ, একবার কেউ যদি ওয়াইপিপি হয় তার লাইফ সেটেলড। সো এগুলোর জন্য আমাদের খুবই চেষ্টা করতে হবে। এবং আমি যে একটা লিঙ্ক শেয়ার করেছি, এটা জাস্ট আমার প্রোফাইলও এখানে আছে। লিঙ্কডইনটা আমি এই জন্য পছন্দ করি যে একটা, আমি সবসময় মানুষের প্রোফাইল পড়ি যে আসলে সে এন্ট্রি থেকে কিভাবে আজকে কাজ করছে, তার একটা হিস্ট্রি পাওয়া যায় এখানে। এবং আমি সবাইকে এনকারেজ করতে চাই লিঙ্কডইন ইউজ করার জন্য। এটা হচ্ছে অনেক মানে সব প্রফেশনালদের একটা জায়গা। আমি ফেসবুক থেকে বেশি লিঙ্কডইন ব্যবহার করি। ওখান থেকে আপনি অনেক লিঙ্কডইনের অনেক স্কিল মানে ট্রেনিং আছে, যে আপনি লিঙ্কডইনের বিভিন্ন ট্রেনিং করতে পারবেন, ছোট ছোট মানে 20 মিনিটের, আধা ঘন্টার, অনেক ধরনের ইস্যুতে আপনি সার্চ করে ওই বিষয়গুলো যদি ট্রেনিং করেন বা জানতে চান, ওইটা খুবই ইফেক্টিভ। সো আমার আর কিছু বলার নাই, আমিও সবাইকে ধন্যবাদ দিতে চাই। আমার মনে হয় আজকে আমরা কনক্লুড করি, অনেক টাইম আমরা স্পেন্ড করেছি। তো ধন্যবাদ সবাই। অবশ্যই। হ্যাঁ, কনক্লুডিং রিমার্ক এই হচ্ছে যে এখন তো বোধহয় ইউরোপ থেকে এবারে জাতিসংঘের মহাসচিব নেওয়া হয়েছে, এভাবে বোধহয় কন্টিনেন্ট ঘোরে, তাই না? একটা সময় এশিয়াতে যখন আসবে, এবং আশা করি বাংলাদেশ থেকে এবং কেউ মহাসচিব হবে, এবং আশা করি আমাদের মাহাদি হাসান ভাইয়ের মতো কেউ একজন বাংলাদেশ থেকে, বা মাহাদি হাসান ভাই কেন নয়, মানে জাতিসংঘের মহাসচিব হয়ে যাবেন। তো সেই স্বপ্ন আমরা দেখতেই পারি, এবং ছাত্রছাত্রীরা স্বপ্ন বড় করতে হবে। স্বপ্ন বড় ছাড়া কিন্তু আপনি পরিশ্রম করার উৎসাহটা পাবেন না। মেধা বলে কিছুই নেই, পরিশ্রমই সব কথা, আমি এটা বিশ্বাস করি। পরিশ্রমের জ্বালানি হচ্ছে আপনি কিছু করতে পারবেন সেই বিশ্বাসটা। তো এটা বলেই আমরা শেষ করব। বক্তাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। ওকে, ধন্যবাদ সবাইকে আবারও।